হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দ্বিপ্রহর তখন কনকনে রোদে আচ্ছন্ন চারিপাশ। বিভা বসু নিজের রাজত্ব চালাচ্ছে কড়াকড়ি ভাবে। তার উত্তাপ এত প্রখর ভাবে ছড়াচ্ছে, মানুষ যেন নাজেহাল হচ্ছে। আজ আকস্মিক এত রোদে গরমও যেন মাত্রাতিরিক্ত। আসার সময় খাবার নিয়ে এসেছিল তরিরা। ফুপি ওকে একা বাঘের গুহায় রেখে গেছে। মনে হচ্ছে এই বুঝি গর্জন তুলল। এখানে এসেছিল তো কথা বলতে, কিন্তু তা আর পারছে কই। সাহসে কুলাচ্ছে না যেন। মিতা ফোন করে জানিয়েছে তার ছেলের যত্ন করতে, কিন্তু সে খোঁজও নেয়নি। বাড়িতে বহুবার আসলেও আজ কেমন নতুন লাগছে, আপন লাগছে কেন? এটা কি কবুলের শক্তি? হয়তোবা। খাবার গরম করলো তরি। 2টা বাজতে চললো। বিকেলে আবার বের হতে হবে, ও বাড়িতে যেতে হবে। এই পরিস্থিতিতে তরির কোথাও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু যেতে যে হবেই। খাবার গরম করে গোছালো তরি, কিন্তু বিপাকে পড়লো এই ভেবে সে শ্রাবণের ঘরে যাবে কি না। ডাক দিলে তো হুঙ্কার তুলবে, গেলেও যে ছাড়বে না। 7 পাঁচ ভাবতে ভাবতে উপরে যাওয়ার সিদ্ধান্ত নিল। নয়তো ফুপি বলবে আমার ছেলেটার যত্ন নিলি না তুই। দীর্ঘশ্বাস টেনে খাবারগুলো নিয়ে হাঁটা দিল। কাঙ্ক্ষিত ঘরটির সামনে আসতেই গলা শুকিয়ে আসলো তরির। 2বার কড়া নাড়লো, ওপাশ থেকে সারা শব্দ এলো না। ঘরখানা সামান্য খোলা। উঁকি দিল কিঞ্চিত, কেউ তো নেই। স্বস্তি পেল, ভাবলো বাইরে কিংবা ওয়াশরুমে হয়তো। খাবারগুলো দিয়ে চলে আসা যাবে। পা টিপে টিপে কক্ষে প্রবেশ করলো তরি। ওয়াশরুমে পানির শব্দ আসছে। খাবারটা টি টেবিলের ওপর রেখে পা চালিয়ে বের হতে যাবে, ঠিক তখনই ওয়াশরুমের দরজার শব্দ হলো। ফট করে খুললো দরজাটা। তরি দরজার সামনে আসতেই পেছন থেকে কঠোর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, তুই এই ঘরে কি করছিস? সাহস কি করে হলো তোর পারমিশন ছাড়া আমার ঘরে আসার? হুম, অসভ্য মেয়ে। শুনল তরি। আকস্মিক রাগ মাথাচাড়া দিয়ে উঠল। লোকটার আজে বাজে কথা সকাল থেকে সহ্য করে যাচ্ছে। অভদ্র লোক তাকে বলেছে, সাথে তার বাবা, বড় বাবাকেও ছাড়েনি। দুবদা পা ফেলে এগিয়ে এলো তরি, কর্কশ কণ্ঠে বলল, খবরদার আর একটা আজে বাজে কথা বলেছেন তো। আমি এখানে তামাশা করতে আসিনি, আপনার খাবার দিতে এসেছি। শ্রাবণ অবাক না হয়ে পারল না। এ মেয়ে তার মুখে মুখে কথা বলছে। শ্রাবণ একই সুরে বলল, তামাশা না করলে মায়ের সাথে চলে গেলি না কেন? তুই কি ভাবছিস তোকে আমি মেনে নিব? গাড়ি চেপে যাবি, আমি রাজি হয়ে যাব? তোর বাপ চাচারা তো ষড়যন্ত্র করে ঝুলালো তোকে আমার গাড়ে। ঝুলালেই যে মেনে নিব ভেবেছিস? তাহলে ভুল। সে ঘুরে বালি তোর বাপ চাচাদের বলে দিস এসব ভুলেও চিন্তা না করতে। তোরই আশ্চর্য হচ্ছে শুধু এটা দেখে, একটা মানুষ এতটা অপদার্থ, এতটা নিচু মানসিকতার হয় কি করে? যা ঘটেছে তার চোখের সামনে, অথচ দোষারোপ করে যাচ্ছে ওদের। দোষ যদি দিতেই হয়, সে নিজেকে করবে আগে, কারণ তার জন্যই এমন হয়েছে। তোরই এবার রেগে এগিয়ে গেল, সাংঘাতিক এক কাণ্ড করলো। শ্রাবণের শার্টের কলার ধরে বলল, খবরদার, ওই মুখ দিয়ে যদি আমার পরিবারের কারোর নামে কিছু বের হয়, আপনাকে খুন করতেও আমার হাত কাঁপবে না। আপনি কি করে এত বড় বড় কথা বলছেন? আপনি কোথাকার কোন সুপুরুষ? কাল যদি আমি না গিয়ে নঙ্গর যদি ঘটনাটি ওর সাথে ঘটতো, আপনি কেন চরিত্রহীনের মতো অন্ধকারে হাত টেনে নিজের কাছে নিয়ে গেছেন? ওটা কোনো রকমের ষড়যন্ত্র না তো? আমি কিন্তু এর শেষ দেখেই ছাড়বো শ্রাবণ ভাই। আর রইল ঘাড়ে বোঝার কথা, আপনার মতো নিচু মস্তিষ্কের মানুষের সাথে এমনিও থাকার ইচ্ছা নেই। আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন, মুক্ত করে দেব আপনাকে। আপনার এই রূপ আগে দেখালে আমি কখনোই আপনাকে এটুকু বলে থামলো তরি। কি বলতে যাচ্ছিল, না না, এটাও বলতে চায় না। অন্তত এই লোকটাকে নিজের মনের কথা সে কখনোই বলবে না। ছিটকে সরে এলো তরি। এক প্রকার দৌড়ে প্রস্থান করলো এখান থেকে। শ্রাবণ বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে রইল যাওয়ার পানে। গোলাপি রঙের অর্গানজা একটা শাড়ি পরেছে নোংর। হাঁটু ছাড়ানো চুলগুলো বিছিয়ে আছে পিঠময়। কিঞ্চিত কাজল আখিদয়ে নিজের রাজত্ব চালাচ্ছে। সামান্য প্রসাধনী আরো বেশি মুখশ্রীকে প্রজ্বলিত করছে যেন। আজ হাত ভর্তি চুরি পড়েছে। স্রোতের বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলছে। তবে সবার মনই কিঞ্চিত ক্ষুণ্ণ। সন্ধ্যা হতে দেরি অনেক, তবে গোছগাছ শুরু করে দিয়েছে। গোধূলি নিলেই রওনা দেবে। স্রোতের বাড়ি অনেকটা দূর, তাই তাড়াতাড়ি বের হতে হবে। তৈরি হতেই ঘর থেকে বের হলো নোংর। নিচে নামলো সিঁড়ি বেয়ে। নিচে তখন সবাই সবকিছু গোছাচ্ছে, যা যা নিয়ে যাবে। রুদ্ধ রেহানার সাথে এদিকটা দেখছিল। আকস্মিক চুরির শব্দে মন সংযোগ বিরাম পড়ল। কপাল পেয়ে ঘাম পড়ছে এই রোদে। তবে তাকালো না অন্যদিকে।
এসব করে তার তৈরি হতে হবে। তৈরি হয়ে সে গাড়িতে এক এক করে তুলতে হবে। শ্রাবণও নেই। ফের চুরির শব্দ কর্ণপাত হলো। চেনা ঘ্রাণ নাসারন্ধ্রে পৌঁছাতেই মস্তিষ্ক আর সচল রইল না। অবাধ্য আঁখি চোখ ফিরে তাকালো। তন্মধ্যে সব যেন থমকে গেল। হৃদযন্ত্র তার কার্যকারিতা খানিকক্ষণের জন্য যেন বন্ধ ঘোষণা করলো। আকস্মিক শীতল হয়ে এলো শরীর। এ যেন জীবন্ত পদ্মফুল। মেয়েটা এসে দাঁড়িয়েছে এখানে। আশেপাশে তাকালো। না, আর হাতটা কাজ করছে না। হৃদয়ের তাণ্ডবে সব ভাটা পড়ল। এ কেমন জ্বালা! জোরে জোরে নিঃশ্বাস নিল রুদ্ধ। তবুও কাজে মন বসল না। চোখ অবাধ্য হলো। বারবার দৃষ্টি প্রেয়সীর পানে যেতে চায় যেন। শাড়িতে মেয়েটাকে জীবন্ত ফুল মনে হয়। কে বলবে সদ্য 17 বছরের মেয়েটি যেন রগে রগে যৌবনে পা দেওয়া এক রমণী, যাকে দেখলে সব থমকে যায়। নানু ভাই, যেতে পারো তোমার প্রাণের কাছে। আমরা কিছু মনে করব না। আর তাছাড়া এখানে কিন্তু কেউ নেই। আকস্মিক প্রলয় শেখের কথায় থতমত খেলে রুদ্ধ। কাশি উঠে গেল। জড়তা আষ্টে পৃষ্ঠে হলো। আশ্চর্য, এই জড়তাটা এই মেয়েটার ক্ষেত্রে আসে না কেন? রেহানা হেসে উঠল কিঞ্চিত শব্দ করে। রুদ্ধ ভাইকে সবসময় চুপচাপ দেখেছে, কিন্তু নোংর সামনে থাকলে যেন সব ভিন্ন। রুদ্ধ এবার উঠল, আমতা আমতা করে বলল, আমি তৈরি হয়ে আসছি। বলে উঠল রুদ্ধ। ওপরে যাওয়ার জন্য হাঁটা ধরল। সিঁড়ির সামনে আসতেই থামলো। আশেপাশে দৃষ্টি বুলিয়ে খানিকটা গম্ভীর স্বরে বলল, চুল বাঁধো মেয়ে, খবরদার। চুল খুলে এক পাও বের হবে না বাড়ি থেকে। এসে যেন দেখি চুল বাঁধা। বলে দাঁড়ালো না রুদ্ধ। হনহন করে এগিয়ে গেল ওপরের দিকে। মেয়েটা তাকে নির্ঘাত জ্বালিয়ে মারবে। তড়ি এলো যখন, তখন দিনের আলো কমতে শুরু করেছে। দুজন একসাথে এসেছে। 8 পৌরের শাড়ি আর গা ভর্তি গহনা ছিল তড়ির গায়ে। মনে হচ্ছিল নতুন বউ যেন। মিতা গহনাগুলো দিয়েছিল। যদিও এটা তারই গহনা। বিয়েতে যেভাবে হলো, প্রস্তুতি তো নিতে পারেনি। দুজন একসাথে আসলেও কেউ কারোর সাথে কথা বলেনি। শ্রাবণের সঙ্গে রবিন শেখ, প্রবীণ শেখ, প্রলয় শেখ কথা বলল। তাদের মেয়েটাকে যেন অসম্মান না করে বলল। কোনো কিছু প্রত্যুত্তর করলো না শ্রাবণ। ঘণ্টাখানেকের মাঝেই বের হবে সবাই। সে প্রস্তুতি চলল। রুদ্ধ তৈরি হয়ে ঘর থেকে বের হলো। রুদ্ধ বের হতেই অদ্ভুত একটা জিনিস নজরে এলো তার। খটকা লাগলো বিষয়টি। আশেপাশে কাউকে খুঁজলো। অতঃপর এগিয়ে গেল সেদিকে। কিন্তু এখানে এসে যা শুনলো, মোটেও প্রস্তুত ছিল না তার জন্য। রাগে শরীর রিরি করে উঠল রুদ্ধের। কি শুনছে সে এটা? আজ একটা হেস্তনেস্ত হবেই। রুদ্ধ বেরোতেই অদ্ভুত একটা জিনিস নজরে এলো তার। খটকা লাগলো বিষয়টি। আশেপাশে কাউকে খুঁজলো। অতঃপর এগিয়ে গেল সেদিকে। কিন্তু এখানে এসে যা শুনলো, মোটেও প্রস্তুত ছিল না তার জন্য। রাগে শরীর রিরি করে উঠল রুদ্ধের। কি শুনছে সে এটা? আজ একটা হেস্তনেস্ত হবেই। সজোরে লাঠি দিয়ে খুলল দরজাটা। ভেতরে থাকা মানুষগুলো যেন চমকে উঠল। কিছু বুঝে ওঠার আগেই গলার কণ্ঠনালী বরাবর চেপে ধরল শ্রাবণের। ব্যাপারটা মস্তিষ্কে পৌঁছানোর আগেই এলোপাথারি মারা শুরু করলো শ্রাবণকে। মুখ বরাবর ঘষে দিল। রুম্পা চিৎকার করে উঠল। হায় আল্লাহ, রুদ্ধ ভাই মেরে ফেললো শ্রাবণ ভাইকে। রুম্পার চিৎকার শুনে রাগী চোখে তাকালো রুম্পার দিকে। মনে হলো চোখ দিয়ে যেন খুন করে দেবে, নাশ করে দেবে সব। ভীত হলো রুম্পা। সব শুনে ফেললো রুদ্ধ। এরপর যে কি তান্ত্রিকভাবে বাড়িতে ঢের বুঝতে পারছে। হিতাহিত জ্ঞান শূন্য রুদ্ধ। রক্ত যেন শিরে উঠেছে। বিনাশ করে দেবে সব। শ্রাবণের সাথে সবকিছু এত তাড়াতাড়ি ঘটেছে, সামলে উঠতে পারছে না। না পারছে বুঝতে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আকস্মিক রুদ্ধ কি করে এলো? ও তো দেখেছে কেউ নেই। এবার রুদ্ধ শ্রাবণের শার্টের গলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলো। শ্রাবণ এবার একটু সুযোগ পেল নিজেকে ছাড়ানোর। প্রাণপণে চেষ্টা করলো, কিন্তু পারল না। চোখ মুখও ঝাপসা লাগছে। নাক থেকে রক্তপাত হচ্ছে। চোখটাও ব্যথা করছে। শ্রাবণ জোরে শ্বাস টেনে হাত ছাড়ানোর চেষ্টা করে রাগ দেখিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ভাইয়া কি করছিস কি? ভালো হচ্ছে না কিন্তু। শ্রাবণের কথা কান অবধি পৌঁছাতেই রুদ্ধের শরীর শিরশির করে উঠল রাগে। নিজের কানকে এখনো অবধি বিশ্বাস করতে পারছে না সে। আজ তো হেস্তনেস্ত হবেই। রুদ্ধ আবার মুখ বরাবর ঘুষি দিয়ে চিৎকার করে বলল, কি ভালো হচ্ছে কি খারাপ আজ আমি বলবো সবাইকে। শ্রাবণ চমকালো, তবে ভয় পেল না যেন। ক্রুদ্ধ হলো সেও। টানতে টানতে সিটের দিকে নিয়ে গেল। ইতিমধ্যে চিৎকার চেঁচামেচি শুনে উঠোনে সবাই উপস্থিত হয়েছে। তরি দৌড়ে এলো এদিকে। অবাক কণ্ঠে বলল, রুদ্র ভাই, কি হয়েছে? এমন করছেন কেন আপনারা? কি করেছে উনি? মেরেছেন কেন? রুদ্রর হাত আলগা হলো খানিক। নোংরও ছুটে এলো। দুজনকে এই অবস্থায় দেখে তরির মতো সেও বিস্মিত। শ্রাবণ শক্তি পেল। আকস্মিক হামলায় টাল সামলাতে পারছিল না এতক্ষণ। আর রুদ্ধ যেন তেন জায়গায় মারেনি, চেহারায় আক্রমণ করেছে। সুঠাম দেহের আক্রমণ শ্রাবণ আকস্মিক সামলাতে পারেনি।
এবার শ্রাবণ নিজের সর্বশক্তি দিয়ে ছিটকে সরতে চাইল। রুদ্র ফের ধরলো কলারে, রাগে কণ্ঠে বলল। শরতরি, ওকে আজ আমি মেরেই ফেলবো। রুদ্ধর গর্জনে কেঁপে উঠল অদূরে থাকা নোঙর। রুম্পা শুকনো ঢোক গেল, টানতে টানতে নিচে নামালো শ্রাবণকে। উঠোনে আনতেই ফের এলোপাতাড়ি ঘুষলি দিল। এক পর্যায়ে নিচে শুয়ে পড়লো, লাথি দেওয়া শুরু করলো। রেবেকা চমকে উঠলো ছেলের এহেন রূপে। হায় আল্লাহ, কি হলো তার ছেলের? মারছে কেন এমন? তার ছেলে তো রাগী না। এগিয়ে গিয়ে বলল। হায় আল্লাহ, বাবা মারছিস কেন ওকে? মিতাও ছুটে এলো, চমকালো থমকালো। রুদ্ধ কিভাবে মারছে তার ছেলেকে। সে রেবেকার দিকে এগিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলল। ও আপা, থামা রুদ্ররে, মেরে ফেলবে আমার ছেলেটাকে, থামাও দয়া করে। সবাই মাত্রই বাড়ি থেকে বের হওয়ার জন্য গাড়িতে জিনিসপত্র রাখছিল। এর মধ্যেই অবস্থা, সবাই যেন বাকরুদ্ধ হয়ে আছে। প্রলয় সে ঘর থেকে ছুটে এলেন। সে অসুস্থ থাকায় সে যাবে না ভেবেছিল। রুম্পা গুটিসুটি মেরে এক কোণে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে ভয়ের রেশ। আজ রক্ষে নেই মনে হচ্ছে। কি হবে এখন? কেন যে শ্রাবণের কথা শুনতে গিয়েছিল। এখন তো সব জানাজানি হলে কেউ ওকে ছাড়বে না। ওর কি তবে রুদ্ধকে পাও হবে না? না না, ওর যে চাই রুদ্ধকে। প্রলয় সে কঠোর কণ্ঠে ধমকে উঠে বলল। রুদ্ধ, কি হচ্ছে? দুই ভাই এমন শুরু করেছো কেন? হিতাহিত জ্ঞান শূন্য হলে নাকি? রুদ্ধ থামলো খানিক, রাগী স্বরে বলল। নানু, জানো না ও আর ওই মেয়েটা কি করেছে? জানলে তুমি ওকে জানে মেরে দিবে। প্রবীণ শেখ এগিয়ে এলেন। রুদ্ধ ফের মারতে যাবে। প্রবীণ শেখ ধমকে উঠে বললেন। থামো রুদ্র, কি হচ্ছে এসব? কেন মারছো এমন করে? মিতা ভাইকে দেখে ভাইয়ের কাছে দিকে এগিয়ে গিয়ে কান্নারত কণ্ঠে বলল। ভাইজান, বাঁচাও আমার ছেলেটাকে, রুদ্র মেরে ফেলবে আজ, বাঁচাও তোমরা দয়া করে। আহসান সাহেব এগিয়ে গেলেন, ধরলেন ছেলেকে গিয়ে। প্রবীণ শেখও এগিয়ে এসে ধরলো শ্রাবণকে। রুদ্ধ চিৎকার করে বলল। বাবা ছাড়ো আমায়, ওকে আজ আমি জানে মেরে দিব। তোমরা জানো না ও কি নিকৃষ্ট কাজ করেছে? প্রবীণ শেখ এবার ফের ধমক দিলেন, যে ধমকে কেঁপে উঠল পুরো বাড়ি। বাড়িতে কাছের আত্মীয় আছে, একের পর এক ঘটনায় মাথা কাটা যাচ্ছে তার। সম্মান আর রইল না। শ্রাবণ নিচে পড়ে আছে, চোখ খোলা, তবে নাক থেকে রক্ত পড়ছে, মুখে কপালে ক্ষতর দাগ। শ্রাবণ এবার উঠে বসলো নিজেই, তাচ্ছিল্য হাসলো। এ ছেলেকে বেপরোয়া দেখে রাগ বাড়ল রুদ্ধের। প্রবীণ শেখ চিৎকার করে বললেন। আমি এখনো বেঁচে আছি, খবরদার আরেকটা হাত উঠাচ্ছে তো। এই রুদ্রকে তো আমরা চিনি না, আমার বোন তো এই শিক্ষা দেয়নি। কি হয়েছে বলো, বলছো না কেন? রুদ্ধ চলে চলে শ্বাস টানলো, রাগে তার শরীর রিরি করছে। রুম্পার দিকে তাকালো একবার, অতঃপর শ্রাবণের পানে তাকালো। ছেলেটার দৃষ্টি এখনো নোংরের পানে নিভু নিভু আঁকিতে তাকিয়ে আছে, যা সহ্য হচ্ছে না রুদ্ধের। রুদ্ধ তাতে দাঁত চেপে বলল। ওকে জিজ্ঞেস করুন মামা কি করেছে ও। আপনি জানেন যা কাল রাতে তরির সাথে ঘটেছে তা পূর্ব পরিকল্পিত ছিল, এবং এটা তরির সাথে না, নোংরের সাথে ঘটার কথা ছিল। চমকে উঠলো প্রবীণ শেখ। সে যেন বুঝেও বুঝলো না। এখানে থাকা সবাই চমকালো। প্রবীণ শেখ গম্ভীর কণ্ঠে বলল। কি বলছো, কি খোলাসা করে বলো। রুদ্ধ এবার চোখ রাঙিয়ে রুম্পার দিকে তাকালো, বলল। তুই বলবে নাকি আমি বলবো? আমি বললে তোমারও ওর মতো অবস্থা করব। রুম্পা ভয় পেয়ে গেল, এগিয়ে এলো প্রবীণ শেখের দিকে, পায়ের কাছে বসে বলল। বড় বাবা, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, যা করেছে শ্রাবণ ভাই। প্রবীণ শেখ কঠোর রইলেন, গম্ভীর কণ্ঠে বলল। কি করেছো শুনতে চাইছি আমি। শুকনো ঢোক গিলল রুম্পা। মায়ের দিকে তাকালো, মাও কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। অতঃপর শ্রাবণের পানে তাকালো। শ্রাবণ তাকিয়ে আছে নোংরের পানে, কি যেন বলে ওই দৃষ্টি। রুম্পা বলা শুরু করলো এবার। শ্রাবণ ভাই নোঙরকে পছন্দ করে। রুদ্ধ ভাইয়ের যখন অ্যাক্সিডেন্ট হলো, ও বাড়িতে গিয়ে জানতে পারে নোঙরকে বিয়ে করবে রুদ্ধ ভাই, এবং বিয়ে নাকি তোমরাই ঠিক করেছো। রুদ্ধ ভাই যে নোঙরকে পছন্দ করে তা আগে থেকেই জানতো শ্রাবণ ভাই। তা নিয়ে তার মনে হিংসে ছিল। সে ভেবেছিল তোরই আবার বিয়ের পর ফুপিকে বলে বড় বাবার কাছে সম্বন্ধ পাঠাবে বিয়ের। কিন্তু সেদিন জানতে পারে নোঙরের বিয়ে ঠিক। নোঙর নাকি অমত করছিল, এটাই ছিল তার প্লাস পয়েন্ট। কিন্তু পরক্ষণে জানতে পারে নোঙরও রাজি, তাই বিয়ের দিন প্ল্যান করে এসবের। বিয়ে শেষ হয়ে যাওয়ার পর স্রোত আপাকে যখন নিয়ে যাবে বাইরে আত্মীয় স্বজনরা, তখন সে ছাদে কিংবা তার ঘরে যাবে, এবং আমি যেন কোনো না কোনোভাবে কিছু দিয়ে নোঙরকে তার কাছে পাঠাই। বড় মা আমার কাছে চা দিলেও মাঝপথে আমি নোঙরকে দিয়ে দেই, যেন ছাদে নিয়ে যায় শ্রাবণ ভাইয়ের কাছে। কিন্তু দুর্ভাগ্যবশত তরি নিয়ে নেয় সেই চায়ের কাপ, এবং সে ছাদে নিয়ে যায়। এই কথাটা আমি জানতাম না।
এর কিছুক্ষণ পরে আমি ফুলিকে পাঠাই চায়ের কাপটা যেন নিয়ে আসে। আর ফুলি হলো একমাত্র মানুষ যে তিলকে তাল বানায়, তাই আমাদের এই সাহায্যটা করতে পারবে। আমি ইচ্ছে করেই পাঠাই, কিন্তু আমি জানতাম না তরি আছে উপরে। তরি যেতেই অন্ধকারে নোঙর ভেবে শ্রাবণ ভাই হাত পা চেপে ধরে, আর ফুলি। এইটুকু বলে থেমে গেল রুম্পা। সাথে সাথে ঘর কাঁপিয়ে ঠাস করে থাপ্পড় পড়লো রুম্পার গালে। চারপাশে পিনপতন নীরবতা, কেউ কোনো শব্দ করছে না। সবাই দাঁড়িয়ে আছে উঠোনে। ওদিকে সময় পেরোচ্ছে। স্রোত এই পর্যন্ত দুবার ফোন করেছে তারা বেরিয়েছে কিনা জানতে। ওকে কিছুই জানানো হয়নি। ওকে বলা হয়েছে ঘন্টাখানেকের মধ্যেই বের হবে সবাই। শ্রাবণ বেপরোয়া ভঙ্গিতে নোঙরের পানে তাকিয়ে আছে। নোঙরের ঘৃণায় গা শিরশির করছে। একরাশ ঘৃণা নিয়ে তাকালো শ্রাবণের পানে। এই লোকটা ছিল বন্ধু সুলভ, যাকে ভাইয়ের মতো ভালোবাসতো নোঙর, আর এই লোকটা এমন করলো। করতে পারলো শ্রাবণ ভাই এমন? আচ্ছা, একে কি আদৌ ভালোবাসা বলে? যে মানুষ ভালোবাসার মানুষের সম্মানের কথা ভাবে না, সে আদৌ কি ভালোবাসতে পেরেছে তাকে? এটাকে ভালোবাসা বলে নাকি পাগলামো? ভালোবাসার পাগলামো তো হয় অন্যরকম। রুদ্ধ নামক লোকটা চাইলেই পারত ওর বাবাকে বলে জোর করে বিয়ে করতে। ওর বাবাও তো এই বিয়েতে রাজি ছিল, এমনকি বাড়ির সকলেই রাজি ছিল। কিন্তু লোকটা টু শব্দও করেনি, বাড়ি ছেড়ে চলে গেছে। নোঙরকে পাল্টা প্রশ্নও করেনি। এই কদিনে দেখেছে নোঙর লোকটা তাকে কি করে আগলে রাখে। আগলে তো শ্রাবণও রাখতো, তাই বলে সম্মানহানি কেন করতে চাইলো? নোংরের শরীর গিনগিন করে উঠলো। ভাবতেই মাথা চক্কর মারলো। এই ঘটনাটা যদি তার সাথে ঘটতো, হয়তো ভালো মন্দ কিছু ঘটিয়ে ফেলতো। নোংর সবসময় নাজুক হৃদয়ের, অল্প কষ্টই তাকে কাবু করে ফেলে। আর এত বড় ঘটনাটি তার সাথে ঘটলে কি করতো সে? তরি দেখে ঠিক আছে, ফুপিয়ে উঠলো শব্দ করে নোংর। ট্রমাটাইজ হয়ে গেল, মনে হচ্ছে তার সাথেই ঘটেছে। ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। মেয়ের ফুপিয়ে ওঠা দেখে প্রবীণ শেখে টনক নড়ল। রুদ্ধ বিচলিত হলো। দুজনেই এগিয়ে গেল নোঙরের দিকে। প্রবীণ শেখ মেয়েকে বুকে চেপে ধরলো। রুদ্ধ ধরতে গিয়েও খানিকটা সরে আসলো। শ্রাবণ দেখলো নোঙরের ঘৃণার দৃষ্টি, বুকটা কেঁপে উঠলো। শক্তিহীন জীর্ণ দেহ নিয়ে উঠলো শ্রাবণ। নোঙরের পানে এগিয়ে গিয়ে বলল, পাখি, এভাবে তাকাস না তুই। আমি তোকে ভালোবাসি। তুই এভাবে তাকালে বুকে লাগে। আমার থেকে চোখ সরিয়ে নিস না নহর রানী। তাকা আমার দিকে, দয়া করে তাকা। আমি সব সয়ে নিব, তোর ঘৃণা সইতে পারবো না। তরি চমকালো থমকালো। টুপ টুপ করে গড়িয়ে পড়লো অবাধ্য জলকণা। বুকটা চিরে আসছে যেন। এ কেমন যন্ত্রণা! এ থেকে মরণও যেন শান্তি। তার স্বামী, তার ভালোবাসার মানুষ তার সামনে, তার বোনের জন্যই পাগলামি করছে। কি করে সহ্য করবে এসব? কেন এই লোকটাকেও ভালোবাসতে গেল? কেন ভালোবাসা এত কষ্ট? কেন অসম্মানিত হলো সে? ষড়যন্ত্রের শিকারও হলো সে। এখন এসবও সহ্য করতে হচ্ছে ওকেই। কেন? সৃষ্টিকর্তার ওর ওপর এত কিসের রাগ? সে কি পাপ করেছে যা সাজা এসব পাচ্ছে? শুধু তোরই নয়, এখানে থাকা প্রতিটা মানুষ চমকাচ্ছে, বিস্মিত হচ্ছে। রাগ বাড়ছে ছেলেটার ওপর, সাথে ঘৃণাও। নোঙর ফুপিয়ে উঠে বলল, বাবা, একে সরাও এখান থেকে। এই লোকটাকে আমি দেখতে চাই না। উনি ভালো না। উনি আমায় নিয়ে কত বড় ষড়যন্ত্র এঁটেছে। আমার জন্য তরি আপায়ের শিকার হয়েছে। এনাকে যেতে বলো আব্বু, আমার সহ্য হচ্ছে না এনাকে। শ্রাবণের চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়লো। পুরো পৃথিবী ওর বিপক্ষে যাক, ওর নোঙর ওর থাকুক, ওর নোঙরের ঘৃণা ও মানতে পারবে না। বুকটা যে এফোর ওফোর হয়ে যাচ্ছে। মেয়েটা কথা বলছে না, যেন ছুরি চালাচ্ছে ওর বুকে। ওর নোঙর ওকে সহ্য করতে পারছে না। না, এটা হতে পারে না। ছেলের অধপতনে মিতা হতবাক, বাকরুদ্ধ। সে যেন এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারছে না। শ্রাবণের বাবাও মাথা নিচু করে রেখেছে। ছেলে এ কুকৃতি করলো কি করে? প্রলয় শেখ বৃদ্ধ মানুষ। সে ধপ করে বসে পড়ল। সে তার সংসার নিয়ে কত গর্ব করত, তার নাতি নাতনিদের নিয়ে কত গর্ব করত। সোনার সংসার তার বউ দেখে যেতে পারল না বলে কত আফসোস করত। আর এটা কি হলো? কণিকা থম মেরে দাঁড়িয়ে আছে। মহিমা, রবিন শেখ লজ্জা পাবে নাকি কষ্ট পাবে বুঝতে পারছে না। বড় মেয়েটা এমন করলো, আর সেই শিকার হলো তার ছোট মেয়ে। মানুষ বলে না, পরের জন্য কুয়ো খুললে সে কুয়োতে নিজেরই পড়তে হয়। কাল অব্দি মেয়েটাকে কত কি বলেছে, আর বড় ভাইয়ের সামনে দাঁড়াবে কি করে? যে কিনা নিজের জান জীবন দিয়ে আগলে রাখে তাদের। তার তার মেয়েকে নিয়ে ষড়যন্ত্র করেছে ওনার মেয়ে। শ্রাবণ পাগল পাড়া হয়ে এগিয়ে গেল। পাগলামি করতে করতে হাত ধরলো, বলল, নহর, এমন করিস না। আমি তোকে ভালোবাসি নহর। আমি সব করেছি তোকে পাওয়ার জন্য। দয়া করে এমন করিস না। তুই যা বলবি তাই করব আমি, কথা দিচ্ছি। তুই আমার হয়ে যা নহর। আমি তোকে কারোর সাথে সহ্য করতে পারবো না। তোর ঘৃণা সহ্য করতে পারবো না। দয়া কর পাখি, দয়া কর। শ্রাবণের এই নির্লজ্জ কাণ্ডে সবাই লজ্জিত। রুদ্ধ দাঁতে দাঁত চেপে এগিয়ে আসবে, তার আগে থাপ্পড় পড়লো শ্রাবণের গালে। থাপ্পড়টা মেরেছে মিতা।
এসব আর মানা যাচ্ছে না। ছেলে হোক তার, তবুও কোনো মেয়ের অসম্মান সে মানবে না। তার উপর অসম্মান করছে তার ভাইজিদের। এটা কখনো ভালোবাসা হতে পারে না। তার ছেলে অসুস্থ হয়ে গেছে, বদ্ধ উন্মাদ হয়ে গেছে। এই ছেলে তার না। মিতা কর্কশ কণ্ঠে বলল, আমার ব্যর্থতা, তোকে আমি মানুষ করতে পারিনি। তুই একটা কুলাঙ্গার হয়েছিস। ফের মারার জন্য এগিয়ে যাবে। শ্রাবণ মাকে সরিয়ে ফের গেল নোঙরের পানে। ফের নোঙরের হাত ধরতে যাবে। প্রবীণ শেখ এবার চটে গেল। সে থাপ্পড় দিল। শ্রাবণের বাবা এবার বলল, ভাইজান, ওকে শিক্ষা দিন, নয়তো ও ঠিক হবে না। এমন সন্তান জন্ম দিয়েছি, লজ্জা লাগছে আমার। প্রবীণ শেখ এবার মেয়েকে ছেড়ে উঠোনের কোনায় রাখা লাঠি নিয়ে এলো। সে কখনোই ছেলে মেয়ের গায়ে হাত তোলেনি। ভাই বোনদের ছেলে মেয়েকে নিজের মতো করে মানুষ করেছে, কিন্তু এবার মানা যাচ্ছে না তার মেয়েদের নিয়ে এত বড় ষড়যন্ত্র। ছি! লাঠি নিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করলো। সবাই কঠোর হয়ে দাঁড়িয়ে আছে, কারো মুখে কথা নেই। মিতারও আজ কষ্ট লাগছে না। কণিকা ভাবলো থামাবে, কিন্তু পরক্ষণে ঘটনাগুলো মনে পড়লো। রুম্পা গুটি গুটি মেরে আছে ভয়ে। তরি সবার পানে তাকালো। সবাই এত চুপ কি করে? বুকটা জ্বলে যাচ্ছে তার। বড় বাবা মেরে ফেলবে নাকি? তরি এবার কণিকার কাছে গেল, বলল, ও বড় মা, বড় বাবা, থামতে বলো না। মানছি ভুল করেছেন, উনি মাপ চেয়ে নেবে। কণিকা চোখ ফিরিয়ে নিল। এবার মিতার কাছে গেল তরি। কেঁদে উঠে বলল, ও পপিমা, শ্রাবণ তো তোমারও ছেলে, তুমি থামাও না, দয়া করে থামাও না বড় বাবাকে। মিতা তাকালো তরির দিকে, অবাক হলো। মেয়েটা এখনো তার ছেলের কথা বলে যাচ্ছে, কিন্তু ছেলে তো কিছু বলে না, ভুলও স্বীকার করে না। মিতা কঠোর কণ্ঠে বলল, চুপচাপ দাঁড়া তরি, ওর শিক্ষা হওয়া উচিত। তরি এবার কুল কিনারাহীন হয়ে পড়ল। কি করবে? কেউ মানছে না। ও তো সইতে পারছে না। যেমনই হোক, ও তো ভালোবাসে। এবার প্রবীণ শেখের কাছে ছুটে গেল। পা চেপে ধরলো। শ্রাবণ চোখ মেলে নিঃশেষ হয়ে আছে। প্রবীণ শেখের পা চেপে ধরে বলল, বড় বাবা মেরো না, দয়া করে, আমি বলছি। উনি ক্ষমা চাইবে সবার কাছে, দয়া করে তবুও মেরো না। তোমরাই তো বলো অনুতপ্ত হলেই মাফ করে দিতে হয়, ওনাকে ক্ষমা চাওয়ার সুযোগটা তো দাও, দয়া করে রহম করো। প্রবীণ শেখ থামলো। শ্রাবণ তাচ্ছিল্য হাসলো। রক্তাক্ত শরীর তার, কেটে গেছে অনেক জায়গায়, তবুও শক্তি দেখিয়ে উঠে বসলো। ফের মায়া ভরা চাহনিতে তাকালো নোঙরের বানে। বড় বড় শ্বাস টেনে বলল, আমি কোনো অনুতপ্ত না। আমি যা করেছি আমার ভালোবাসা পাওয়ার জন্য করেছি। আরো নিকৃষ্ট কাজ করতে হলে আমি করব। আমি আমার ভালোবাসা চাই, নহর আমার। তুই সর এখান থেকে। তোর জন্য আমি আমার নহরকে পাইনি। আমি ওকে চাই। আমায় মেরে ফেলুক সবাই, আমি বেঁচে থাকলে যতদিন বাঁচবো নহরকে চাইবো, পাওয়ার জন্য নিকৃষ্ট হব। ভালোবাসা পাওয়ার জন্য যদি খুনও করতে হয়, আমি খুনিও হতে প্রস্তুত। আমি মৃত্যু যন্ত্রণা সহ্য করে নিতে পারবো, তবুও তাকে অন্য কারো হতে দেখার যন্ত্রণা আমি সইতে পারবো না। তাকে পাওয়ার লোভ আমার শেষ নিঃশ্বাস অব্দি থেকে যাবে, তবু আমি আমার মানুষকে কারোর সাথে সহ্য করব না, যে আমার শেষ নিঃশ্বাস অব্দি আমার। ধপ করে বসে পড়লো তরি। ঝাঁঝা করে উঠছে কর্ণদয়। বুক জুড়ে তীব্র যন্ত্রণা, মনে হচ্ছে এক্ষুনি নিঃশ্বাস ফুরিয়ে আসবে। ছাড়খাড় করে দিতে ইচ্ছে হচ্ছে সব। এটা তো শোনা কাম্য ছিল। ও তো জানতো শ্রাবণ এমন কিছুই বলবে, তাহলে কষ্ট কেন হচ্ছে? কেন মনে হচ্ছে নিঃশ্বাস ফুরিয়ে আসছে? এখনই প্রাণটা উড়ে যাবে কেন মনে হচ্ছে? ভালোবাসায় এত যন্ত্রণা কেন? কেন ভালোবাসায় সুখ নেই? বিয়েটা যেভাবেই হোক, লোকটা ওর স্বামী। আর ওর সদ্য বিবাহ হওয়া স্বামী ওর সামনে ওর বোনকে ভালোবাসার কথা বলছে। এমন কি আসলেই মানা যায়? এর মাঝে ধপ করে শব্দ হলো। রুদ্ধ সর্বশক্তি দিয়ে লাথি বসালো। চমকে উঠলো তরি। এতক্ষণে শ্রাবণের বলা সব কথা বেমালুম বলল। এগিয়ে গেল রুদ্ধের দিকে, জাপটে গিয়ে ধরলো রুদ্ধকে। কেঁদে উঠে বলল, ভাইয়া আপনি অন্তত এমন করবেন না, আপনি তো সব জানেন, দয়া করে ওনাকে মারবেন না, উনি হৃদয় জ্ঞান শূন্য আছেন। আমি ওনাকে বোঝাবো, আপনারা দেখবেন উনি পাল্টে গেছে, উনি নোংরের আশেপাশেও ঘেঁষবে না, আমি কথা দিচ্ছি। দয়া করে আর মারবেন না, মরে যাবে ও ভাইয়া। আমি তো ভালোবাসি ওকে, ও আমাকে ভালো নাই বাসুক, আমি জানি ভালোবাসার মানুষ অন্যের কথা বললে কেমন লাগে। আমি ক্ষমা চাচ্ছি ভাইয়া, রহম করুন, দয়া করুন, অন্তত আমার জন্য। আমি এক্ষুনি ওনাকে এখান থেকে নিয়ে চলে যাব ও বাড়ি। আর ও তো একাদশী নয়, একজনের শাস্তি দিয়ে যাচ্ছেন, অপরজনকে ছেড়ে দিচ্ছেন। বলে ফুঁসে উঠে চোখ রাঙিয়ে বড় বোনের পানে তাকালো। এই মানুষটা তার আপন বোন মানতে লজ্জা লাগছে। এই মানুষটা যে কত নিকৃষ্ট ও জানে। কাল এখানে থাকা সবার চোখ ভিজে এলো। এই মেয়েটার ভাগ্যই এমন হওয়ার ছিল। সেটা অনবরত অপমান করেছে, অথচ মেয়েটা সবকিছুর ঊর্ধ্বে এই ছেলেটাকে রেখে বাঁচাচ্ছে।
রুম্পার দিকে চোখ রাঙিয়ে তাকালো প্রবীণ শেখ। সে এই মেয়েকে কিছু বলতে চায় না। প্রবীণ শেখ কিছু বলবে তার আগেই ফের ফোন বেজে উঠল। মেয়েকে ছেড়ে ফোন তুলো। ওপাশ থেকে চিন্তিত কণ্ঠ শুনতে পেল। আব্বু, তোমরা বের হওনি এখনো? কিছু হয়েছে বাড়িতে? নোঙ্গর তরি ফোন তুলছে না কেন? আসছো না কেন এখনো? প্রবীণ শেখ নীরবে তপ্ত শ্বাস টানলেন, হেসে উত্তর দিলেন, না আম্মু, কিচ্ছু হয়নি। বাড়িতে কি হবে, আসছি আমরা। তুমি তো চেনো সবাইকে, কোথাও যাওয়ার কথা হলে ঠিক সময়ে কেউ রাজি হয় না। এক্ষুনি বের হবো আমরা। মেয়েকে বুঝিয়ে ফোন রাখলেন প্রবীণ শেখ। অতঃপর সবার দিকে তাকিয়ে বললেন, বের হবো এখন। আমি চাই না এসবের জন্য আমার মেয়ের বিশেষ দিন নষ্ট হোক। যাদের যাওয়ার ইচ্ছা গাড়িতে গিয়ে বসো। আমি আর কাউকে কিছু বলবো না, কারণ সে অধিকার এখন আর নেই আমার। আমি সবসময় সবাইকে নিজের সন্তানের মতো দেখছি, আর তারাই আমার সন্তানকে। এইটুকু বলে কিছু বললেন না আর। প্রবীণ শেখ সে বেরিয়ে গেল। যাওয়ার আগে স্ত্রীকে বলল গাড়িতে যেতে। প্রবীণ শেখের পিছু পিছু রুদ্ধ, রেহানা ও গেছেন। যাওয়ার আগে রুদ্ধ নোঙরের পাড়ে তাকিয়েছিল। শ্রাবণের বাবা এবং এহসান সাহেবও বের হলেন। শ্রাবণের বাবা ছেলের দিকে তাকালেনও না একবার। প্রলয় শেখকে ঘরে পৌঁছে দিলেন রেবেকা। প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালে রেখে সেও বের হলেন। নোঙরও বের হলো নীরব হয়ে। তরির পানে একদৃষ্টিতে তাকিয়েছিল খানিকক্ষণ। রবি শেখ বের হওয়ার আগে কঠোর স্বরে বললেন, মহিমা, তোমার বড় মেয়ে যে না আসে আমাদের সাথে, ওকে কিছু বলিনি বলে ক্ষমা করে দিয়েছি, ভাবা ভুল। আর তরি, তুমি যাচ্ছ আমাদের সাথে, ওকে এখানেই রেখে আসো আমাদের সাথে। সে বের হবে ঠিক তখনই তরি বলল, আমি যাব না বাবা, তোমরা যাও। রবীন শেখ চোখ রাঙিয়ে তাকালেন মেয়ের দিকে। সে কিছুতেই এই ছেলের সাথে মেয়েকে থাকতে দেবে না। এর হেস্তন্যস্ত হবেই। মহিমা কিছু বলবে তার আগে মিতা গিয়ে তরির হাত ধরলো, বলল, ওকে ছাড় তরি, তুই যাবি আমাদের সাথে। আমি কিছুতেই ওর কাছে তোকে রাখবো না। ভাবি, তোমার মেয়েকে উঠতে বলো। মহিমা করুণ চোখে তাকালো মেয়ের দিকে। তরির পায়ের ওপর শ্রাবণ নিভু নিভু আঁখিতে তাকিয়ে আছে। মায়ের দিকে তাচ্ছিল্য এসে তাকালো মিতা। চোখ ফিরিয়ে নিল। বেশ বুঝলো পরিস্থিতি তাকে কঠিন করে দিয়েছে এবং এটি একজন মায়ের দায়িত্ব। মেয়েদের অসম্মান মানা যায় না। ছেলে তার হোক পাপ পাপি। এর মাঝেই অপু বলল, ও মা, ভাইয়া একা থাকবে কি করে? ভাইয়া তো উঠতেই পারছে না, ডাক্তার ডাকবে না? ও তরিয়াপা, তুমি চলে গেলে ভাইয়া তো একা হয়ে যাবে। মিতা চলোচলের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, তুই এখানে কি করছিস? যা গিয়ে গাড়িতে বস। ওর কথা কাউকে ভাবতে হবে না। অপুর চোখ ছলছল করে উঠল। ভাইয়া তো ভালোবেসেছে শুধু, হ্যাঁ, পাওয়ার মাধ্যমটা ভুল ছিল, তাই বলে নির্দয় হবে সবাই? অপু বলল, তোমরা সবাই চলে যাও মা, আমি থাকবো ভাইয়ার কাছে। তরির মায়া হলো, কিঞ্চিত হেসে বলল, না অপু, শ্রোতাপা কষ্ট পাবে। তোরা যা, আমি ওনাকে নিয়েই ও বাড়িতে চলে যাব। এখানে থাকবো না, চিন্তা নেই। শ্রোতা আপাকে বলিস আমি অসুস্থ। আপাকে এখনই সব বলতে চাস না, মন খারাপ করবে তাহলে। এটুকু বলে থামলো তরি। অতঃপর শ্রাবণকে খানিকটা সরিয়ে উঠে মিতা বেগমের দিকে এগিয়ে গেল। তার হাত আঁকড়ে ধরে বলল, ফুপিমা, তোমরাই তো বলো, বিয়ের পরে স্বামী সব স্বামী যাই বলুক শুনতে হয়। উনি আমায় যেমন চোখে দেখুক, যতই অপছন্দ করুক, উনি তো আমার স্বামী। সব থেকে বড় কথা, আমি ওনাকে ভালোবাসি। আমি ওনার সাথে থাকবো। তোমরা চলে যাও, আমি কাল এসে আপার সাথে দেখা করে নিব। বলে মেকি হাসলো। মিতা নিজেকে আটকে রাখতে পারলো না, মুখ চেপে কেঁদে দিল। তার ছেলে যে ভাগ্য করে এই মেয়েটিকে পেয়েছে। ছেলেটা একটু যদি বুঝতো। মিতা হাত বুলিয়ে দিল তরির, বলল, আল্লাহ তোকে ধৈর্য দিক মা, আর আমার ছেলেটাকে বোঝ দিক। বলেই অপুকে নিয়ে বের হলো সেও। দীর্ঘ শ্বাস টানলো তরি। সবার জন্য বড়সড় একটা বাসের ব্যবস্থা করেছিল প্রবীণ শেখ। কাছের আত্মীয় স্বজন ও আছে কিছু। সবাই এক বাসে গেলেও রুদ্ধ ছলে বলে কৌশলে প্রবীণ শেখের কাছে নোঙরকে আলাদা তার গাড়িতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিল। এত কষ্টের মাঝেও প্রবীণ শেখের ভালো লাগলো এই দেখে ছেলেটা তার মেয়ের জন্য কতটা মরিয়া। সে মেয়ের সামনে এসে বলল, মামা, আমি প্রাণকে সাথে নিয়ে আমার গাড়িতে। কি নিঃসংকোচে আবদার। অবাক হয়ে তাকিয়েছিল প্রবীণ শেখ। নোংর যেন লজ্জায় মরিমরি। ছেলেটাকে যত দেখে তত অবাক হয় প্রবীণ শেখ। তাদের রুদ্ধ তো ছিল ভিন্ন, যে কিনা ভিডিও কলে কথা বলতে গেলেও জড়তায় ঠিকঠাক কথা বলতো না। প্রবীণ শেখ হেসে সম্মতি দিল। অতবার নিজের গাড়িতেই উঠে বসলো দুজন। বাস ছাড়ার আগে তাদের গাড়ি ছাড়লো। মুখ ফুরিয়ে বসে আছে নোংর। লোকটার দরকার কি ছিল বাবার সামনে ওসব বলা? তার উপর ভালো লাগছে না একটুও। এলোমেলো হয়ে গেল সব। কেন হলো? আচ্ছা, তরিয়াপা কি রাগ করেছে ওর ওপর? হওয়ার কথা নয় কি? দীর্ঘশ্বাস টানলো নোংর। এর মাঝে গাড়িটা থামলো। গ্রামের পথ পেরিয়ে উঁচু রাস্তায় আসতেই থামলো খানিক গাড়িটা।
ফোন করে জেনে নিল তাদের বাস ছেড়ে যায় কিনা। কিছু আত্মীয়রা এসে পৌঁছানি, তাই তখন বাস ছাড়েনি, এখন নাকি ছাড়লো। তাহলে সেখান থেকে আসতে প্রায় মিনিট 20 তো লাগবেই। এটা ছোট একটা ব্রিজ। রুদ্ধ নামলো গাড়ি থেকে। এই মুহূর্তটুকুই একা চেয়েছিল রুদ্ধ। এপাশে এসে হাত আলতো স্পর্শে গাড়ি থেকে নামালো। দরজা খুলে তার প্রাণকে। নোংর বলল, আহা, নামাচ্ছেন কেন? কণ্ঠে কেমন উদাসীনতা। রুদ্ধ ঢের বুঝলো। বক্ষে লাগলো যেন তার। তার চঞ্চল রানী আজ উদাসীন। ব্রিজের কর্নার ঘেঁষে দাঁড়ালো রুদ্ধ। আকাশের দিকে হাত তাক করে বলল, চাঁদটা দেখেছেন প্রাণ? সুন্দর না? নোংর তাকালো সেদিকে, মিহিস্বরে বলল, সুন্দর। তারপর চুপ রইল রুদ্ধ। তা দেখে বলল, এই চাঁদের সৌন্দর্যে সবাই বিমোহিত হয়, সবাই পেতে চায়, কলঙ্ক ছড়ায়। কিন্তু চাঁদকে যে কেউ পেতে চাইলেই কি চাঁদ তার হয়ে যায়? চাঁদ এই অন্ধকার আকাশের বুকেই থাকে, আর আপনি হলেন তেমনই এক চাঁদ। আপনাকে পেতে চাইবে সবাই, তার জন্য কলঙ্কিত করতে চাইবে। তা নিয়ে ভাবলে তো হবে না। আপনাকে আপনার মতোই থাকতে হবে এবং আপনাকে আমার বুকেই থাকতে হবে। রুদ্ধ থেকে খানিকটা রোগা পাতলা গড়নের হলেও খুব একটা যে রোগা পাতলা শ্রাবণ তেমন না। লম্বা চওড়া লোকটার কথা শুধু ভারী ভারী না, শরীরটাও ভারী, যা তরি ভালোই বুঝতে পারছে। এত লম্বা একটা মানুষকে ছোট্ট গড়নের তরি কি সামলাতে পারে? বেগ পেতে হচ্ছে বেশ। স্রোত, রুম্পা, তরি, নোঙর সবাই হাইট প্রায় কাছাকাছি। ওদের থেকে একটু লম্বা আবার রেহেনা। তরিরা পেয়েছে ছোট পুপির মতো, মানে মিতার মতো। মিতা হাইটে খুব একটা লম্বা না, অথচ তার ভাইয়েরা লম্বা। প্রলয় শেখ বলেন তার মেয়ে তার স্ত্রীর হাইট পেয়েছে। আর শুধু গড়ন না, গড়ন বরণ হুবহু মিল নোঙরের। নোঙরের যেন তার স্ত্রীরই প্রতিচ্ছবি। এ যেন নোঙরের আদরও বেশি বেশি। চাচা পুকুরা সবাই বেশ আদর করে তাদের মায়ের মতো হওয়ায়। আর রেহেনা হয়েছে রেবেকার মতো। রেবেকা লম্বা। রেবেকা প্রলয় শেখের অস্তিত্ব না হলে সবাইকে যেমন রেখেছে, রেবেকাকে তেমনই ভালোবেসেছে। রেবেকা প্রলয় শেখের সবচেয়ে প্রিয়। সবকিছু তাকেই বলে বেশি। লম্বা চওড়া শ্রাবণকে উঠানোর চেষ্টা চালাচ্ছে সে কখন থেকে তরি। কিন্তু সে কি আর একা পারে? লোকটা চোখ বন্ধ করে আছে। এতক্ষণ নিভু নিভু আঁখিতেই তাকিয়েছিল। আকস্মিক চোখ বন্ধ দেখে আত্মা কাঁপন ধরলো খানিক। এই লোকটাকে নিয়ে এখন বাড়ি যাবে কিভাবে? না, বাড়ি নিয়ে গেলে যদি দেরি হয়ে যায়, জ্ঞান ফেরাতে হবে আগে। কোনো মতে এখানে রেখেই ছুটলো তরি পানি আনতে আর ডাক্তারকে ফোন করতে। পানি আনতেই ছোটালো চোখে মুখে ভ্রু কুচকে নিভু নিভু খুললো আঁখিদ্বয়। রক্তাক্ত মুখশ্রীতে রাজ্যের বিরক্তি যেন ভর করলো। নিভু নিভু আঁখিতেই তরিকে নিজের সান্নিধ্যে দেখে দুর্বল হাতে সরানোর চেষ্টা করলো তরিকে। তরি অবাক না হয়ে পারল না। দেহে এক ফোঁটা শক্তি নেই তো কি হয়েছে? তেজ এখনো আকাশচুম্বী। যতই লম্বা চড়া গড়নের সুঠামদের অধিকারী মানুষ হোক, শরীর দুর্বল হয়ে এলে কি শক্তি থাকে শরীরে? সব ভর ছেড়ে দেয় মানুষ। শ্রাবণ চেয়েও এক চুলও সরাতে পারেনি তরিকে। অথচ যথাযথ শক্তি থাকলে এই মেয়েকে এক ধমক দিলেই দূরে পালাতো। তরি শ্রাবণের কাণ্ড দেখে তাচ্ছিল্য এসে বলে, শরীরে কিঞ্চিত শক্তি না থাকলেও কি তেজ আছে। শুনুন শ্রাবণ ভাই, আমি আপনার সাথে বাসর করতে আসিনি এখানে। আপনি অসুস্থ, ডক্টরকে কল করেছি, ডক্টর আসছে, একটু ওঠার চেষ্টা করুন। তরির চ্যাটাং চ্যাটাং কথার জবাব শ্রাবণ নিতে পারল না। এক রত্তির মেয়ে তাকে শাসাচ্ছে, কি সাংঘাতিক। শরীরটা ঠিক হোক, এর ব্যবস্থা করবে সে। তরি বেশ মজা পাচ্ছে, লোকটাকে যা খুশি বলা যাচ্ছে। ঠিক থাকলে তো গর্জন করে উঠত। শ্রাবণকে ওঠালো বেশ কষ্ট করে। শ্রাবণের শক্তপোক্ত হাতখানা তরির কাঁধে নিয়ে উপরের দিকে যেতে চাইল। শ্রাবণ সেদিকে যেতে নারাজ, দুর্বল কণ্ঠে বলল, স্যার আমায়, আমি এ বাড়িতে এক মুহূর্ত থাকবো না। তরি হতাশ হলো। সেও যে এই বাড়িতে ওকে নিয়ে থাকতে চায় না। সবাইকে বড় মুখ করে দিয়েছে, কিন্তু এখন যে ডাক্তার আসছে। তরি হতাশ কণ্ঠে বলল, ডক্টর এসেছে শ্রাবণ ভাই, এসে দেখে যাক, তারপর না হয় আমরা যাব। আপাতত বৈঠকখানায় আসুন। শ্রাবণ শক্ত হয়ে রইল। তরিকে নিজের থেকে ছাড়াতে চাইল। একইভাবে বলল, আমায় নিয়ে বাড়াবাড়ি করবি না, খবরদার। আমি এ বাড়িতে এক মুহূর্তও থাকবো না। আমরা কি? হ্যাঁ, আমরা মানে কি? আমি একা যাব, তোকে আমি নিচ্ছি না। তরি আরো একবার অবাক হলো। ইচ্ছে করলো ছেড়ে দিতে লোকটাকে, কিন্তু ওর মতো তো নির্দয় না। শরীর নিয়ে নড়াচড়া করতে পারে না, আবার বাড়ি যাবে একা। তরি শক্ত কণ্ঠে বলল, খবরদার নাটক করবেন না, আমি আপনাকে নিয়েই যাব। আমি ডক্টরকে ফোন করে বলে দিচ্ছি, চলুন ও বাড়িতে যাব। শ্রাবণের শরীর ক্রমশ খারাপের দিকে হচ্ছে, তাই আপাতত বলল না কিছু। কিন্তু সে এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চায় না। আর এখানে থাকতে চায় না বলে নোংরকে পেতে চাইবে না, এটা কখনোই না। যত নিকৃষ্ট হওয়ার দরকার হবে, তবুও তার নোংরকে লাগবেই। তরি বাইরে যেতে যেতে আর চোখে তাকালো শ্রাবণের দিকে।
বেশ ভালো মারই পড়েছে, চেহারাটা চুপসে আছে। দীর্ঘশ্বাস টানলো তরি। কেন এই লোকটার জন্য কিঞ্চিত ঘৃণাও জন্মায় না তার মনে? আচ্ছা, সে কি ওই ছোট্ট পাখিটার কাছে স্বার্থপর হয়ে গেল? নোংর কি ভুল বুঝছে তাকে? লোকটা কত নিকৃষ্ট একটা কাজ করেছে। আচ্ছা, ভালোবাসে যখন, তাহলে এসব করার আগে ভাবলো না লোকটা ভালোবাসতে হলে যে নরম হতে হয়? উনি তো জানে ভালো করেই নোংর কত নাজুক। এবার কখনোই মুখ ফিরিয়েও তাকাবে না। আচ্ছা, ওর কি হবে? ও তো শ্রাবণের স্ত্রী। বিয়েটাকে আদৌ অস্বীকার করা যায়? যেভাবেই হোক কালিমা পড়ে হয়েছে তো বিয়ে। সে এত বড় একটা সম্পর্ককে অস্বীকার কিভাবে করবে? বুক কাঁপবে না? ভয় নেই তার? সৃষ্টিকর্তার ভয়? যত মডার্নই হোক না কেন, দিন শেষে মাথায় রাখতে হবে আমাদের ধর্ম কি। স্রোতের বিয়েটা কাটলো এক প্রকার হজরলভ অবস্থায়। ঝামেলা দিয়ে শুরু, ঝামেলা দিয়ে শেষ। মেয়ের বিয়ে নিয়ে কত কল্পনা জল্পনা ছিল প্রবীণ শেখের। তা তো বিয়ের সপ্তাহখানেক আগে থেকে লাইটিং করেছিল। তারপর আকস্মিক ঝড়ে হুট করে সব নষ্ট হয়ে গেল। ভ্যালু পরিবর্তন হলো। সেই থেকে ঝামেলা শুরু, সবকিছুতে ঝামেলা। রুদ্ধর অ্যাক্সিডেন্ট হলো, রুদ্ধ নোংরকে নিয়ে ঝামেলা হলো। বিয়ে দিন তরিরও বিয়ে হলো, আর আজ এইসব ঝামেলা। রিসেপশনের অনুষ্ঠান শেষ হলো বিষণ্ণতায়। স্রোত এই পর্যন্ত শতবার জিজ্ঞেস করেছে শ্রাবণ ভাই আসেনি কেন, তরি আসেনি কেন, ওরা কি করে পারলো। যদিও জানানো হয়েছে শ্রাবণ অসুস্থ, তাই তরিকে রেখে এসেছে। এ নিয়েও স্রোতের কৌতূহল শেষ নেই। শ্রাবণ অসুস্থ, তাহলে তরি কেন থাকতে গেল? অপু তো মুখ ফসকে বলে দিতেই গিয়েছিল নোংর আটকেছে। অতপর মেয়ে জামাইকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পালা। সবাই ইতিমধ্যে গাড়িতে উঠে বসেছে। প্রবীণ শেখ হৃদের বাড়ির লোকের সাথে কথা বলছে। অতপর সেও গাড়িতে উঠল। অবশেষে সবকিছু সম্পূর্ণ হলো। পরশু ফিরানি অনুষ্ঠানটা শেষ হলেই তার বোঝা নামবে। গ্রামে এসেছে প্রায় অনেক দিন হয়ে গেছে। রুদ্র একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে জয়েন করার জন্য অ্যাপ্লাই করেছিল। দেশে আসার পর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিল। ভেবেছিল বাবার ব্যবসায় সাহায্য করবে, কিন্তু এই অফারটা পেয়ে লুফে নিল। এত খারাপ সময়ের মাঝে আনন্দের সংবাদ হলো চাকরিটা পেয়ে গেছে রুদ্ধ। 1 তারিখ থেকেই জয়েনিং। হাতে আছে আর মাত্র 12 দিন। সবাইকে জানিয়েছে কথাটি। সবাই খুশি। রাত বাড়ল। আধার যেন প্রগাঢ় হলো তরির মন খারাপও। এই মন কেমনের গল্পেরা এত বেখেয়ালি কেন? এই বাড়িতে এসেছে সেই কখন। তারপর ডাক্তার এসেছে। ডাক্তার যেতেই হাড় কাঁপিয়ে জ্বর এলো শ্রাবণের। মায়া হলো তরির। সে থেকে বসে রইল লোকটার কাছে। এর মাঝে খানিকক্ষণ আগে স্রোতের সাথে কথা হয়েছে। স্রোত বাড়িতে যাওয়ার পর সবটা জানানো হয়েছে। তারপর বেশ কিছুক্ষণ কাটলো। ফ্রিজে ডিম ছিল, সেই ডিম পোচ করে শ্রাবণকে খাইয়ে ওষুধও খাইয়ে দিল। তার পেটে কিছু আর বলল না। এখনো শ্রাবণের কাছে চুপটি করে বসা তরি। নির্লিপ্ত হয়ে তাকিয়ে আছে প্রণয় পুরুষের পানে। আর সে পুরুষ, সে তো অন্য নারীর কথা ভেবে ব্যাকুল। আর সেই নারীটি তারই বোন। নোংর নোংর বলিয়া ওড়াচ্ছে লোকটা, আর তরি তা দেখে দীর্ঘশ্বাসে কষ্ট বুনছে। মৃদুমন্দ বাতাসে শীতল চারিপাশ। আকাশে তখন মেঘের ঘনঘটা। গুরুম গুরুম করে ডাকছে আকাশ। বৃষ্টির আসার আগ মুহূর্ত যেন। মেঘের গর্জনে ঘুম ভাঙলো নোংরের। জানালার পর্দাগুলো এলোমেলো, চঞ্চল ভীষণ। চারিদিকে আধার আচ্ছন্ন। তবে এই আধার রাতের নয়, বৃষ্টি আসবে আসবে ভাব। আজ নোংর একা ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে মেঘ দেখে যেন অন্তঃকরণে আনন্দ চেয়ে গেল। রাতের বেলা বেশ মন খারাপ হচ্ছিল। তরি কিংবা স্রোত ছাড়া এই প্রথম ঘুমালো নোংর। নোংর যখন উঠলো ঘড়িতে সবে 5:30 বাজে। রাতের আধার তো কেটেছে, কিন্তু মেঘের রাজত্ব চলছে। কৃষ্ণ ধূসর মেঘ আকাশময় ছেয়ে আছে। বিছানা ছেড়ে উঠতে এলোমেলো পর্দাগুলো গুছিয়ে দিল। আড়মোড়া ভেঙে দৃঢ় পায়ে এগুলো দরজার দিকে। বাড়িতে এখনো সবাই তন্দ্রাচ্ছন্ন। এতদিনে নির্ঘুম রাত্রি পার করে খানিকটা স্বস্তি পেয়েছে আজ। তার উপর কাল অনেক রাতে ঘুমিয়েছে সবাই। স্রোত আর হৃদ পাশের ঘরেই আছে। আপার পাশে ঘুমানো এখন তার আর ভাগ্যে নেই। সে জায়গা অন্যজনের হয়েছে এখন। সকালে উঠে নিচের দিকে হাঁটা দিল নোঙর। এই সময় পুকুর পাড়ে পদ্ম ফোটে। রোদ উঠলে তা নিভু নিভু হয়ে যায়। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো আজ ছাড়াই আছে। বাতাসের বেগে বাধাহীন দুলছে। নিচে নামতেই মেন গেট খোলা পেল। অবাক হলো খানিকটা। দাদা তো অসুস্থ। বাবা সকালবেলা বাড়িতে নামাজ পড়ে, তাহলে গেট খুললো কে? ভাবতে ভাবতে বের হলো। বাড়ির সামনে বাগান বিলাস বিছিয়ে আছে। খোপা করতে করতে পুকুরের দিকে এগোবে, ঠিক তখনই পুরুষালী কণ্ঠে চমকে গেল নোঙর। চুলটা খোলাই থাকুক না প্রাণ, এখন তো কেউ নেই। আকস্মিক ভীতু হলো। চেনা মুখ দেখতে তপ্ত শ্বাস টানলো। রুদ্ধ দাঁড়িয়ে আছে আম গাছের সাথে ঠেস দিয়ে। লজ্জা পেল খানিকটা। নিমেষে গালগুলো লাল হয়ে গেল। মিহি কণ্ঠে বলল, আপনি এত সকালে? রুদ্ধ তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। এই প্রশ্নের উত্তর দিল না সে। বিভোর কণ্ঠে বলল, আপনার লাজুক রাঙা লাল টুকটুকে গাল দেখলে আমার যে কষ্ট হয় প্রাণ। বিয়ের আগে লজ্জায় রাঙা হওয়া নিষিদ্ধ আপনার জন্য।
আরো লাজুক হলো নোঙর, নিচু করলো শির। ইস, কেন যে ও ওখানে এসেছিল, এখন ইচ্ছে করছে ছুটে পালায়। খানিকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, পুকুরের দিকে এগিয়ে গেল। কয়েক সিঁড়ি নেমে পা ভিজিয়ে বসলো। রুদ্ধ ভ্রু কুচকালো, গম্ভীর স্বরে বলল, পা উঠিয়ে বসো প্রাণ, ঠান্ডা লাগবে। বলতে বলতে সেও নামলো। নোঙর মুখ ভেঙালো। মেঘগুলো তখন আরো কৃষ্ণবর্ণ ধারণ করেছে। বাতাসে অদ্ভুত এক সুবাস ভেসে আসছে। রুদ্ধ এসে বসলো নোঙরের কাছে পাছে। দুজনের অবয়ব পুকুরের পানিতে স্পষ্ট, আশেপাশে পিনপতন নীরবতা বিদ্যমান। তার মধ্যে এক কাণ্ড ঘটলো। আকস্মিক তীব্র বাতাস আর বৃষ্টি শুরু হলো। নিমেষে ভিজিয়ে দিল দুটি মানব মানবীকে। নোঙর খুশিতে উঠে দাঁড়ালো। ঠিক সেই দিনের মতো বৃষ্টি দেখে দিশাহীন হলো। খিলখিলিয়ে হেসে উঠল রুদ্ধের প্রাণ। এতক্ষণ ভাবছিল, ইস, এখন যদি প্রাণ পাশে থাকতো। প্রাণ এলো, সাথে এলো এই প্রেমের বর্ষণও। এই বর্ষণে বৃষ্টি স্নাত এক সুন্দরী রমণীর দেখা মিলেছিল রুদ্ধের সাথে। সেই টুপটাপ বর্ষণ তার হৃদয়ে প্রেমের বর্ষণ ঘটিয়েছিল। সদ্য যৌবনে পা রাখা এই রমণীটি যে তার হৃদয়কে আরো কতবার সিক্ত করবে কে জানে। অতঃপর সপ্তাহ পেরোলো। তরি সেই যে স্রোতের সাথে দেখা করে এলো, বাড়ি ফিরল না। তথাকথিত শ্বশুরবাড়ি এখন তার বাসগৃহ। এই গৃহে তো সব আছে, ভালোবাসা, আদর, আপ্যায়ন, কিন্তু যেই মানুষটার পরিচয় আছে সে মানুষটা তার নেই। সেদিন মিতা এই বাড়িতে নিয়ে আসার সময় প্রবীর শেখ আর রবিন শেখকে কথা দিয়েছে, তোমাদের মেয়েকে আমি ভালো রাখবো ভাইজান, আমায় একটু ভরসা করো। বোনের ভরসায় চিন্তাহীনভাবে পাঠালো সবাই তরিকে। রেহানা আগলে রাখে, মিতা মেয়ের মতো ভালোবাসে। মিতার স্বামী তো রেহেনা আর তরিকে একইভাবে ভালোবাসে। অপুও বেশ খুশি, কিন্তু ওই মানুষটা তার কাছে ঘেঁষেও না। সুস্থ হয়েছে লোকটা 3 দিন হলো। যতদিন অসুস্থ ছিল ততদিন তো ঘরেই ছিল। অসুস্থ হওয়ার পরেও ও ঘর ছেড়ে বের হচ্ছে না। খাবারও ঠিক মতো খায় না। সকালে খায় তো দুপুরে খায় না। কখনো সকাল দুপুর খবর থাকে না। খাবার দরজার বাইরে টেবিলটার ওপর পড়েই থাকে। এই নিয়ে যদিও কারো বিশেষ মাথা ব্যথা নেই, তারা আহ্লাদ দেখাতে চায় না এখন। সবার কোনো মাথা ব্যথা না থাকলেও তরি নিয়ম করে চুপি চুপি খোঁজ নেয়। কখনো সখনো উপুকে দিয়ে দরজায় নক করায়, খাবারের কথা বলায়। কিন্তু এতেও হেলদোল নেই লোকটার। সেই প্রথম দিনের পর লোকটার আর দেখা মেলেনি তরির সাথে। সেদিন ঘুম থেকে উঠে যখন তরিকে দেখতে পায়, দক্ষযজ্ঞ বাঁধিয়ে ছাড়ে। তরিকে সাফ সাফ জানায় ও যেন ওর ঘরে না যায়। এই বিষণ্ণতা যেন কাটেই না। আজকাল ঢোক গেলার সাথে সাথে কান্নাও গিলতে হয় তার। 1 সপ্তাহ যাবৎ রাগে বাবা মায়ের সাথেও কথা বলেনি তরি। শুধু বড় মা, বড় বাবার সাথে, বোন আর দাদার সাথে কথা বলে। রুম্পাকে কিছুদিনের জন্য মামা বাড়ি পাঠানো হয়েছে। রুম্পার জন্য পাত্র দেখা হচ্ছে। অদ্ভুত প্রকৃতির নিয়ম, তাই না? এই 8-9 দিন আগেও সবকিছু কত ভালো ছিল। চোখের নিমেষে সব তছনছ হয়ে গেল। হাস্যখুশি মতে মেতে থাকা পরিপূর্ণ আজকাল নিঃসুপ। নগর আজকাল বড়ই চুপচাপ হয়ে গেছে। সেই চঞ্চলতা আর নেই। নিয়ম করে পরিপূর্ণর উঠানে আর আসর বসে না। মিতারও বিকেল করে বাড়ি যাওয়া হয় না। সব যেন নিস্তব্ধ হয়ে গেছে। রুদ্ধর আকস্মিক কাজ আসায় ঢাকা যেতে হয় বাপ ছেলে মিলে। রেবেকা এই বাড়িতেই আছে। সে বছর খানেক পর বাড়িতে এসেছে, মাসখানেক থাকবে। তাছাড়া প্রলয় শেখেরও শরীর ভালো যাচ্ছে না। রুদ্ধ যে কলেজের লেকচারার হিসেবে জয়েন করবে, সে কলেজের একটা সেমিনারে আর্জেন্ট যেতে হয়েছে। এটা টিচারদের একটা সেমিনার। আর সব থেকে সাংঘাতিক কাণ্ড হলো, নোংরকে কোনো রকম কিছু না জানিয়ে গেছে রুদ্ধ। বিষণ্ণ আনমনা হয়ে বসে আছে তরি। অবাধ্য আঁচলখানা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। চাঁদের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে কাউচের ওপর। বাড়িতে আজ সে মিতা আর ওই মানুষটা ছাড়া কেউ নেই। শ্রাবণ থাকলেই কি, না থাকলেই কি, সে তো ঘর ছেড়ে বের হয় না। ঘড়ি তখন 10টা ছুঁই ছুঁই। রেহানার অপু গেছে ওদের বাড়িতে। যাওয়ার সময় জোরাজুরি করেছে। তরি যায়নি। আজকাল মনে হয় বেশ বড় হয়ে গেছে। মা বাবাকে ছাড়া, বোনদের ছাড়া থাকতেও শিখে গেছে। বিয়ের পর কি সব মেয়ের ক্ষেত্রে এমন হয়? বাবার বাড়ি পর হয়ে যায়। তরি জানে শ্রাবণের শাড়ি বেশ প্রিয়। তার পছন্দ অনুযায়ী রোজ শাড়ি পরে তরি। কিন্তু লোকটা মুখ ফিরে তাকাবে দূরের কথা, ঘর ছেড়ে বের হয় না। আচ্ছা, ওর জায়গায় যদি নোংর হতো, তাহলে ওদের সুন্দর একটা সংসার হতো, তাই না? শ্রাবণও বেশ আহ্লাদ করতো। না না, কি ভাবছে সে? নোংর তো রুদ্ধকে ভালোবাসে। ওদিন যদি ও ঘটনা নোংরের সাথে হতো, মেয়েটা নির্ঘাত কিছু একটা করে বসতো। দীর্ঘশ্বাস টানলো তরি। ভেবে কাজ কি, কপালে যা আছে তাই হবে। আকস্মিক খট করে শব্দ হয়, জ্ঞান জ্ঞান ভাঙে তরির। খানিকটা কেঁপে ওঠে। এত রাতে ছাদে কে এলো? হুট করে শব্দ হয়, ভয় পেয়ে গিয়েছিল। পেছন ফিরতে সুটাম দেহের অবয়ব দেখা মিলল। আলোর বিপরীতে থাকায় চেহারা অস্পষ্ট, তবে ঠাউর করতে পারলো শ্রাবণ ওটা। লোকটা তাহলে ঘর ছেড়ে বের হলো। হৃদয়টা পুলকিত হলো। ইস, অবশেষে দেখবে লোকটাকে। উঠে দাঁড়ালো তরি, আঁচল ঠিক করলো শাড়ির।
তখনই শ্রাবণ হেলতে তুলতে এগিয়ে এলো। ভ্রুকুচকে তাকালো সেদিকে তরি। লোকটা এভাবে হাঁটছে কেন? কিছু একটা ভাবতেই চমকালো তরি, থমকালো, অবাক হলো। লোকটা কি ড্রিঙ্ক করেছে? কি করে সম্ভব? উনি তো কখনো ওসব করে না ওর জানা মতে। শ্রাবণ এগিয়ে এলো কাছে, হাতে সিগারেটের ধোঁয়া উঠছে। লোকটা সিগারেটও খাচ্ছে। তরি অবাক কণ্ঠে বলল, শ্রাবণ ভাই, আপনি সিগারেট খাচ্ছেন? তরির কণ্ঠ শুনে থামলো শ্রাবণ, চোখ মুখ কুঁচকে ফেললো। এখানেও এই মেয়ে? এই মেয়ে কি ওর পিছু ছাড়বে না? জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সিগারেটে ফুঁক দিল শ্রাবণ। নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়লো। দেখে মনে হচ্ছে চেন স্মোকার। আশ্চর্য হলো তরি। শ্রাবণ শেষ হয়ে যাওয়া সিগারেটের নিচের অংশ ফেলে হেলতে দুলতে তেরে এসে বলে, তুই এখানেও? তুই কি শান্তি দিবি না আমায়? তরি ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। মাতাল মানুষকে দিয়ে ভরসা নেই কোনো। তারা হিতাহিত জ্ঞানশূন্য থাকে। তরি উত্তর দিল না শ্রাবণের কথায়। খানিকটা সাহস নিয়ে ফের বলল, আপনি ড্রিঙ্ক করেছেন, ফুপিজান জানে এটা? শ্রাবণ ফস করে নিঃশ্বাস নিয়ে অন্যদিকে যেতে যেতে বলল, তোর ফুপি মা জানলে কি না জানলে কি, ঝামেলা করবি না তোরই, যা এখান থেকে। অদ্ভুতভাবে কথা বলছে শ্রাবণ। মনে হচ্ছে এক্ষুনি ঘরের থেকে ড্রিঙ্ক করে এসেছে। নেশা হচ্ছে ভাব। রেলিং ঘেঁষে দাঁড়ালো শ্রাবণ। পকেট থেকে বেশ দামিও ছোট্ট একটা চারকোনাচে বোতল বের করে মুখে পুরল। আরেক দফা অবাক হলো তরি। ছুটে গেল সেই দিকে, চিনিয়ে নিল বোতলটা। কর্কশ কণ্ঠে বলল, পাগল হয়ে গেছেন আপনি? মাথা ঠিক আছে? কি করছেন কি? শ্রাবণ এবার রাগের চরম পর্যায়ে পৌঁছে গেল। আকস্মিক গলা টিপে ধরলো তরির। বলল দুর্বল গলায়, হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। পাগল করছিস তোরা। এমন কেন করছিস আমার সাথে? দে দে না আমার নহরকে। আমি এখানে থাকবো না, কথা দিলাম। দে দে না। বলতে বলতে নিজেই ছেড়ে দিল তরির গলা। তরি যেন বাঁচল, দম আটকে ছিল। তবে এসব কথা শোনার থেকে হয়তো মরে যাওয়াই শ্রেয় ছিল। শ্রাবণ তো ওর স্বামী, কেন লোকটা কি বিয়েটা মানছে না? বিয়ে কি ছেলে খেলা নাকি? ফুপিয়ে উঠল নিঃশব্দে তরি। খানিকটা এগিয়ে গেল, বাহু চেপে ধরে বলল, কিন্তু ও তো আপনাকে ভালোবাসে না শ্রাবণ ভাই। আমি ভালোবাসি আপনাকে, কথা দিচ্ছি, অনেক বেশি ভালোবাসা। দোহাই, তবু ওসব বলবেন না, কষ্ট হয় আমার। শ্রাবণ ছিটকে সরিয়ে দিল তরিকে। চিৎকার করে বলল, বলবি না, বলবি না সব। ও কাউকে ভালোবাসে না, ও আমায় ভালোবাসে। ও ছোট্ট একটা প্রাণ। ওর মনে প্রথম আমার জন্য ভালোবাসা তৈরি হওয়ার কথা ছিল। আমি আগলে রেখেছি। ও কেন দুদিনের ওই ছেলেকে ভালোবাসবে? তরি ঠায় দাঁড়িয়ে আছে। শ্রাবণের প্রত্যুত্তরে আরো অধৈর্য হলো। বাঁধ ভাঙা হলো যেন। তার মন আর মানছে না। সে চায় মানুষটাকে। এইটুকু মন আর কত সংযত রাখবে? তরি মিনমিনিয়ে বলল, এভাবে ভালোবাসা হয় না। আপনার আগলে রাখাটা ভিন্ন ছিল, রৌদ্র ভাইয়ারটাও ভিন্ন। জেদ করে কিছুই হয় না, কিছুই না। বলতে বলতে এগিয়ে গেল তরি। একদম কাছে পিঠে গেল। যতটা কাছে গেলে একে অপরের নিঃশ্বাস প্রশ্বাস গুণন করা যায়। শ্রাবণের পুরুষ মানুষ তো কতদিন দূরে থাকবে? ওর ভালোবাসা দিয়ে গলাবেই এই পাথর মন। তরি যেন সব বেমালুম ভুলল। মেয়েটা এক অদ্ভুত কাণ্ড করলো। আলিঙ্গন করলো মাতাল হেলদোলে এর নেশায় আসক্ত শ্রাবণকে। বক্ষে মুখ গুজে বলল, আমি আপনাকে ভালোবাসি শ্রাবণ, আমায় একটু ভালোবাসুন না। আচ্ছা আচ্ছা, আপনার ভালোবাসার দরকার নেই। আপনি শুধু আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করুন, একটু ভরসা করুন আমায়, সুখী করব আপনাকে। শ্রাবণ তখন নেশায় বুধ, হিতাহিত জ্ঞান শূন্য, তবুও তরিকে সরানোর চেষ্টা করছে। শতক সে একজন পুরুষ, এভাবে একটা মেয়েকে এত রাতে সহ্য করবে কি করে? মেয়েটা অবুঝ। সে অন্যায় করতে চায় না। হাত দিয়ে দূরে সরাতে চাইল তরিকে, কিন্তু পেরে উঠল না। পুরুষালী শক্তিও কাজে লাগলো না। তরি মিশে রইল নিকটেই, অতি নিকটে। আলিঙ্গনরত অবস্থায় বক্ষ থেকে মাথা তুলে তাকালো তরি। শ্রাবণের ললাটে গালে ওষ্ঠ ছোঁয়ালো নিজের। হিম হয়ে এলো পুরুষালী দেহ। ঠিক তখনই রিনরিনিয়ে মেয়েলি কণ্ঠ কর্ণপাত হলো। আমায় একটু ভালোবাসুন না শ্রাবণ। সেই আবেদনময়ী কণ্ঠ কাটা দিল গায়ে। নোংরের প্রতিচ্ছবি ভেসে উঠল সামনে। খেই হারালো শ্রাবণ ও কোলে তুলে নিল নিজের। অতঃপর নিচের দিকে হাঁটা দিল। তরির চোখ ছলছল করে উঠল। প্রেম সুধা বুঝি একেই বলে। অতঃপর কাটলো অদ্ভুত রহস্যময় ভালোবাসাময় এক রাত্রি। হয়তো সূক্ষ্ম, হয়তো রহস্যময়, কিন্তু কোথাও যেন কিন্তু রয়ে গেল না। তখন ঘড়ির কাঁটা 3টে ছুঁইছি। রজনীর শেষ ভাগ চলছে। নিদ্রাচ্ছন্ন চারপাশ। নিস্তব্ধতা, নীরবতা প্রবাহমান। মৃদুমন্দ হাওয়া বইছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ, হিমশীতল পরিবেশ। মাঝে মাঝে আকাশটা লালচে আবরণী বিদ্যুৎ চমকাচ্ছে। তবে বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না। মেঘ নেই আকাশে। রাতের আকাশ বড্ড পরিষ্কার। তবে বাতাস আছে। পর্দা বাতাসের তালে হেলছে দুলছে।
অদূরে অস্পষ্ট গোলাকৃতি চাঁদখানাও কৃষ্ণবর্ণ আকাশে নিজের রাজত্ব চালাচ্ছে। অস্পষ্ট চাঁদও নিজের দ্যুতি ছড়াচ্ছে। কৃষ্ণপক্ষের শুরু, তাই চাঁদখানাও বেশ অস্পষ্ট, ঘোলাটে, অল্প আলো, চারপাশ মুখরিত। কি সুন্দর প্রকৃতি! প্রকৃতির এই রূপ সবাইকে যেন বশীভূত করতে বাধ্য। অদ্ভুত এই রহস্যময় সৌন্দর্য মানুষকে বোধ করতে সক্ষম। তবে এই রূপ দেখার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। নয়তো মধ্যরাতে ঘুম ফেলে কে প্রকৃতির সৌন্দর্যে ডুবে থাকে? সে নিদ্রাচ্ছন্ন মানুষ জানবে কি করে প্রকৃতির এই সুন্দর রূপের কথা? তারা তো দিন দুনিয়া ভুলে নিজেতে মগ্ন। কিন্তু সে প্রশান্তির ঘুমও আসে কজনের? এই যেমন গত এক সপ্তাহ যাবৎ নির্গম রাত্রি যাপন করে মেদিনীর এই রূপ নিয়ে ব্যস্ত নোঙর। মাঝে মাঝে নিজের কাছে নিজেকে অদ্ভুত লাগে। কেন অন্য একটা মানুষের জন্য তার ঘুম হয় না? মানুষটা বড়ই নিষ্ঠুর, শুধু মুখে মুখে বড় বড় কথা। এক সপ্তাহ হলো একটা ফোন করেনি কাউকে, এমনকি তার ফোনে কল ঢুকছেও না। যাওয়ার দুদিন পর জানতে পারে লোকটা দেশের বাইরে গেছে নিজের কি কাগজের জন্য। আর্জেন্ট যেতে হয়েছে তার, এমনকি তার মাকেও জানাতে পারেনি। লোকটার কথা ভাবলে অভিমানে টইটুম্বুর হয় নোঙরের মন। বুক ভারী হয়ে আসে কান্নায়। কেন সে লোকটার প্রতি দুর্বল হলো? ওদিকে ছেলের চিন্তায় ফুপিমা ও পাগল প্রায়। লোকটা এতটা দায়িত্ব জ্ঞানহীন কি করে হলো? ফুপিয়ে ওঠে নোঙর। অলিন্দে এতক্ষণ দাঁড়িয়েছিল, বসে পড়লো এখন। এই ঘরটাই রুদ্ধ ছিল এতদিন। আজ রাতের খাবারের পর সে এসেছে। এতদিন রেগেছিল, না বলে যাওয়ায় ভেবেছিল ফোন দিলেও কথা বলবে না, কিন্তু আজ যেন রাগটা দমিয়ে রাখতে পারল না। অভিমানের রূপ নিল তার, সাথে লোকটাকে কাছ থেকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা এবং ছুঁয়ে দেওয়ার ইচ্ছা। তাই এই ঘরে ছুটে এলো। লোকটার শরীরের গন্ধ পাচ্ছে, কিন্তু লোকটা নেই। একটা মানুষকে দেখতে চাওয়ার যন্ত্রণা কি প্রখর, অন্তরের তৃষ্ণা কি যে প্রগাঢ়। অদ্ভুত এই অস্বস্তির দম বন্ধ হয়ে আসার উপক্রম যেন। পাষাণ মানুষ ফের ভালোবাসি বললে শুনবে না নোঙর, বিয়েও করবে না, করবেই না। হাঁটুতে মুখ গুজে বসলো নোঙর। পরনে লোকটার দেওয়া লাল শাড়িখানা, এলোমেলো হয়ে আছে চুল, কান্নায় ফুলে গেছে চোখখানা। কান্নার মাঝে দরজাটাকেও কড়া নাড়ল। ধ্যান ভাঙলো নোঙরের, খানিকটা কেঁপে উঠল। এত রাতে কে দরজায় কড়া নাড়ছে? আর কেউ তো জানেও না সে এখানে আছে। উঠল নোঙর, শাড়িটা ঠিকঠাক হলো। নোঙর অলিন্দ থেকে ঘরে প্রবেশ করার আগে ফের দরজায় কড়া নাড়ল। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে বলল, আম্মু, এখানে তুমি? প্রাণ। বাবার কণ্ঠে জলস্বর হলো নোঙর। লজ্জা করছে এখন। দৃঢ় পায়ে গিয়ে দরজা খুলে দিল। বাবা যে দেখতে পেল, মেয়ে দরজা খুলতেই প্রবীণ শেখ চিন্তিত কণ্ঠে বলল, আম্মু, তুমি এখানে ছিলে? আবু চিন্তা করছিলাম, ভাগ্যিস রুদ্র বলল এখানে এসে দেখতে। রোদের কথা শুনে চমকালো নোঙর। রুদ্ধ? রুদ্ধ কিভাবে বলল? নোঙর কিছু বলার আগে প্রবীণ শেখ ফোন এগিয়ে দিয়ে বলে, ফোনটা ধরো আম্মু, রুদ্র ফোন করবে। কথা বলে ঘুমিয়ে পড়ো, রাত জেগো না। বলে মেয়েকে বিব্রত না করে চলে গেল প্রবীণ শেখ। অন্য কেউ হলে হয়তো হাজার প্রশ্নের ভান্ডার নিয়ে বসতো। কাঁদছে কেন, শাড়ি কেন পরেছে, এ ঘরে কেন এসেছে, কত কি বলতো। অথচ মানুষটা টুর শব্দও করেনি। এই মানুষটা একটু বেশিই চমৎকার। তাই তো তার বাবা। ফোনের কর্কশ শব্দে ফের ধ্যান ভাঙল নোঙরের। আন্ডন একটা নাম্বার বাইরের দেশের, ঠাউর করতে সময় লাগলো না ব্যক্তিটিকে। ফের অভিমান টইটুম্বুর হলো, ঝাপসা হলো আঁখি যুগল। ফোনটা কেটে গেল সাথে সাথেই, ফের বেজে উঠল। এবার ধরলো নোঙর, দরজা ভিজিয়ে কানের সামনে ফোন ধরলো। টপ টপ করে পানি পড়লো চোখ থেকে। আহ্লাদে নোঙরের আহ্লাদ বাড়ল। ওপাশ থেকে মিহি কণ্ঠে ভেসে আসলো, অভিমানিনীর অভিমান কি অনেক বেশি? কণ্ঠ কর্ণপাত হতে চোখ বন্ধ করে ফেললো নোঙর। তবে উত্তর দিল না, চুপ রইল ঠোঁট কামড়ে। ওপাশ থেকে ফের বলল, অভিমানিনী অভিমান করে আমার ঘরে এসে বসেছে। এবারও নিশ্চুপ নোঙর। এবার কাতর কণ্ঠ শোনা গেল, আমায় কি ক্ষমা করা যায় না? ঢাকায় আসার পর বেশ ব্যস্ত সময় কাটিয়েছি। সেদিন রাতে মামাকে ফোন করেছি, মাকেও করেছি, কেউ ধরেনি। তারপরের দিন বেশ ব্যস্ততাই কাটাই। আর্জেন্ট টিকিট পাচ্ছিলাম না, বেশ কাঠখয়লা খুইয়ে টিকিট পেয়েছি। আমার এখানে কিছু কাগজপত্র আছে, তা নেওয়ার জন্য আসি। কিন্তু যেদিন চলে আসব, আনফরচুনেটলি আমার ফোনটা পড়ে নষ্ট হয়ে যায়। এখানে এসে ফোন কেনারও সময় পাচ্ছিলাম না। আমার ইউনিভার্সিটিতে 3 দিন ঘোরাঘুরি করে অবশেষে আজ কাগজগুলো হাতে পেলাম। আজ ফোন কিনলাম, মায়ের সাথে মামার সাথে কথা বললাম। এবার বলো আমার দোষটা কোথায়? তবুও আমার প্রাণ যদি আমায় দোষী করে খুশি হয়, আমি সব শাস্তি
মাথা পেতে নিব দেশে এসে। প্লিজ, তবুও আপাতত কথা বন্ধ রেখো না পিচ্ছি। শুনলো নোংর, বুঝলো, তপ্ত শ্বাস টানলো, কিছুক্ষণ চুপ রইল, অতঃপর মৌনতা কাটিয়ে মিনমিনিয়ে বলল, আসছেন কবে? নোংরের কণ্ঠ কর্ণপাত হতেই ওপাশ থেকে রুদ্ধ বুকে হাত দিল, অনুভূতি জর্জরিত কণ্ঠে বলল, একজন মানুষকে বশীভূত করার জন্য আপনার কণ্ঠই যথেষ্ট প্রাণ। আপনি আমায় বশীভূত করে রেখেছেন প্রাণ। দিন দিন আপনিহীন চলা দুষ্কর হয়ে পড়ছে। মেদিনীতে আলো ফুটলো, ঝলমলে হলো চারিপাশ। রোদের তীক্ষ্ণ রশ্মি চোখে মুখে পড়তে নিদ্রায় ব্যাঘাত ঘটল শ্রাবণের। তৎক্ষণাৎ শীত দ্বারা ঝংকার তুলে ব্যথা শুরু হলো, চোখেও প্রচন্ড ব্যথা। হাত নড়তে ডান হাতটার উপর কিছু ভারী পড়ে আছে মনে হলো। বা হাতে চুলটা শক্ত করে ধরলো নিজের, নড়তে নিতেই বুকে ভারী কিছু অনুভব করলো। চোখ বন্ধ করা অবস্থায় কুচকালো ভ্রু, চোখ খুলতে চাইলো, ব্যথা করলো মাথায়, তবুও তাকালো। নিভু নিভু আঁখেতে চমকালো খানিক, বিস্মিত হলো। ওর নগ্ন বুকের ওপর তরি মাথা দিয়ে শুয়ে আছে, আর তরির অবস্থাও ভাবতে পারছে না শ্রাবণ। ছিটকে উঠে বসলো। এর মাঝেই ঘুম ছুটে গেল তরির। কাঁথাটা ঠিক মতো শরীরে জড়িয়ে নিল, লাজুক হয়ে নিচে তাকিয়ে আছে। শ্রাবণ চিৎকার করে বলল, তুই আমার ঘরে কেন? হ্যাঁ, আর আমাদের অবস্থা কেন? চমকালো তরিও। কি বলছে কি লোকটা? তরি এক ধ্যানে তাকিয়ে আছে। এর মাঝে শ্রাবণ বলল, তুই আমার ঘরে আসলি কখন? এ সাহস দিয়েছে কে তোকে? আর আমি তোর সাথে গিয়েছিলাম, তারপর কি হলো? কি হয়েছে আমার সাথে? এমে বল। বলতে বলতে তরি চুল মুঠো করে ধরলো। তরি ছলছলে চোখে তাকিয়ে আছে বাকরুদ্ধ হয়ে, চুল পেঁচিয়ে ধরতে ব্যথায় কুকিয়ে উঠল। শ্রাবণ বলল, তুই ইচ্ছে করে এমন করছিস না? টাঙ্ক অবস্থায় আমার কাছে এসেছিস। ছি, কি করে পারলি তুই? কি করে পারলি তুই এমন করতে? কি ভেবেছিস তুই এসব করলে তোকে আমি মেনে নিব? শরীর দেখিয়ে বিছানায় এসে আমায় গলাবি? তোকে আমি খুন করে দিব। বলতে বলতে গাল চেপে ধরলো। তরি জ্ঞানশূন্য হয়ে বসে আছে। লোকটা কি জানে, লোকটা কি বলছে? এই পবিত্র ভালোবাসাময় রাতটা অস্বীকার করছে। কি করে করছে? মানছে তরি আগ বাড়িয়ে গিয়েছিল, কিন্তু তারপর তরি আর ভাবতে পারলো না, ছোট্ট শরীর আর নিতে পারলো না। এক পর্যায়ে ঢলে পড়লো বিছানায়। শ্রাবণ সেদিকে তাকালেও না, সে রাগে হিতাহিত জ্ঞানশূন্য। সেপ্টেম্বর একটু বেশি মনোমুগ্ধকর, তাই না? মেঘ বৃষ্টির মিলন মেলা দেখা যায়, অন্তরিক্ষের নতুন রূপ, চোখ জুড়ানো নীলাভ সাদার মিশ্রণ, পেজা তুলনায় শুভ্র মেঘ ভেসে বেড়ায়। কি চমৎকার! মৃদুমন্দ বাতাস আর হাওয়ায় ভেসে আসা কাশফুল, শীতের আগাম বার্তা নিয়ে আসে সেপ্টেম্বর। সেপ্টেম্বরটা একটু বেশি সুন্দর কেন? সব কিছুতে যেন মুগ্ধতা বিছানো থাকে। বারবার হারিয়ে যায় মানুষ এই সেপ্টেম্বরের রূপে। বর্ষাকে বিদায় জানিয়ে নীল আকাশে সাদা তুলোর মতো মেঘের সঙ্গে কাশফুলের মৃদু বাতাসে দোল খাওয়া প্রকৃতিতে শুধুই মুগ্ধতা ছড়ায় যেন এই সেপ্টেম্বর। সৃষ্টিকর্তা সৃষ্টির এক একটা জিনিস যেন নিখুঁত। আজ হুট করে মন খারাপের মাঝে ইচ্ছে হলো কাশফুল দেখতে যাবে নোঙর, আর সাথে নৌকায়ও চড়বে। সকালে বার কয়েক ফোন করলো তরিকে। এখন তো তরি রেহানা ছাড়া কেউ আপাতত নেই। রুম্পা আপার সাথে কখনো কথা বলবে না। আর স্রোতের তো সবে বিয়ে হলো, তাকে কি চালানো যায়? তরিকে ফোন করে পাইনি বলে রেহানাকেই বলল তরিকে নিয়ে আসতে। রেহানা আসবে বলেছে। আকস্মিক সব এমন পাল্টে গেল কেন? উলটপালট হলো কেন সবকিছু? এই তো 1 বছর আগেও সবাই একসাথে শাড়ি পরে কাশফুল দেখতে যেত। সময় বড়ই অদ্ভুত, পরিস্থিতি কখন পাল্টে দেয় বোঝা বড় দায়। দীর্ঘশ্বাস পেল নোঙর। নিজের বারান্দা থেকে আকস্মিক বাইরে দৃষ্টি যেতে লক্ষ্য করলো কেউ দাঁড়িয়ে আছে এদিকে তাকিয়ে। কিঞ্চিত ভ্রু কুচকালো নোঙর। ভালো করে অন্যদিকে গিয়ে তাকাতেই আটকে উঠলো শ্রাবণ দাঁড়িয়ে আছে। শ্রাবণ এমন বাইরে দাঁড়িয়েছে কেন? নোঙরের শ্রাবণের চোখে চোখ পড়তেই চিৎকার করে বলে উঠলো, নহর রানী, একটু নিচে আয় না, তোর সাথে কথা আছে আমার, দয়া করে আয় না। ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল নোঙর, রাগ চারা দিল, গা গিনগিন করে উঠলো, কেমন কঠিন মুখশ্রী করে বারান্দা থেকে ঘরে চলে এলো। এই লোকের সাথে কেন কথা বলবে সে? অসভ্য, বর্বর, নোংরা মানসিকতার একটা লোক। মানুষকে কি করে নিচু করবে তা নিয়ে বসে থাকে শুধু। নোঙর ঘরে চলে আসতে আশ্চর্য হলো শ্রাবণ। তার নোঙর তাকে উপেক্ষা করলো, মুখ ফিরে নিল। না, সে এটা মানতে পারছে না। শরীরে অদ্ভুত জ্বলন ধরলো যেন। রাগ বাড়লো, ভেবেছিল এই বাড়িতে যাবে না আর কখনো, কিন্তু না, এবার যেতেই হবে। ও নোঙরের সাথে কথা বলবে। বেশ রেগে মেগে পরিপূর্ণ মেন দরজায় সজোরে লাথি দিয়ে খুলল শ্রাবণ। বদ্ধ উন্মাদ যেন সে আজ। বাড়িতে প্রবেশ করতে চিৎকার করে উঠল, নহর, নহর, তুই কোথায়? তোর সাথে কথা আছে আমার, নিচে আয়, নয়তো উপরে যেতে বাধ্য হব আমি। শ্রাবণের চিৎকারে রেবেকা আর কণিকা বেরিয়ে এলো।
দুজন একসাথে গল্প করছিল বসার ঘরে। আকস্মিক এমন চিৎকারে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। প্রবীর শেখ মাত্র বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই সময় এমন চিৎকার, শ্রাবণের কণ্ঠ শুনে অসন্তুষ্ট হলেন সে। ভদ্র মানুষের বাড়িতে এমন কে চিৎকার করে? লোকে কি বলে? প্রবীর শেখ ঘর ছেড়ে বের হলেন। নোংরও বের হলেন। প্রবীর শেখ মেয়েকে দেখে বললেন, তুমি উপরেই থাকো আম্মু। এসব ঝামেলা আর নেওয়া যাচ্ছে না। ছেলে মেয়েগুলো দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আর শ্রাবণ তো অন্যরকম ছিল, সে এমন বেপরোয়া তো ছিল না। প্রবীর শেখ সিঁড়িতে নামতে নামতে বলল, শ্রাবণ, এমন চিৎকার করছো কেন? লোকে কি বলবে? ভদ্রলোকের বাড়ি এটা। শ্রাবণ প্রবীর শেখের কথা তোয়াক্কা করলো না। অদূরে দাঁড়ানো নোংরের দিকে করুণ চোখে তাকালো। সব রাগ যেন নিমেষে গলে গেল। এই আদুরে মুখটায় তাকে দুর্বল করে তোলে। নোংরের পানে তাকিয়ে বলে, পাখি, দয়া করে মামাকে বল না আমার তোর সাথে কথা আছে। তুই একটু নিচে আয়, আমি 5 মিনিট কথা বলে চলে যাব। নহর, দয়া কর একটু। প্রবীর শেখের বেশ রাগ হলো। ছেলেটা কি লাজ লজ্জার মাথা খেলো নাকি? আশেপাশে বড়রা আছে, দেখতে পাচ্ছে না নাকি? আশ্চর্য, এটা কি আদেও ভালোবাসা বলে? আর ওর এখন বিয়ে হয়েছে, সব থেকে বড় কথা এটা। আর ও কি পাপ করেছে এটা কি ভুলেছে নাকি? প্রবীর শেখ কঠোর কণ্ঠে বলল, আমার মেয়ে তোমার মতো মানুষের সাথে কেন কথা বলবে না? এই ছেলে, তোমার কি লজ্জা নেই? বাড়িতে স্ত্রী রেখে এখানে বড় নারীর জন্য পাগলামি করছো। তোমাকে কিছু বলছি না বলে ভেবো না সব ভুলে গেছি। শ্রাবণের রাগ হলো, কিন্তু সে মামার সাথে বেয়াদবি করতে চায় না। এমনি অনেক বেয়াদবি করে ফেলেছে। শ্রাবণ ফের নোংরের দিকে তাকালো। নোংর চোখ ফিরিয়ে নিল ঘৃণায়। করুণ কণ্ঠে বলল, পাখি, আমার দিকে তাকায়, এভাবে চোখ ফিরিয়ে নিস না। আমি তোরকে বিয়ে করতে চাইনি পাখি। আমি খারাপ, আমি মেনে নিলাম আমি খারাপ, কিন্তু আমি যা করেছি তোর জন্য করেছি, তোকে পাওয়ার জন্য করেছি। ভালোবাসা পাওয়ার জন্য যদি এখন আমার খুন করতে হয় তবুও আমি করব। আমি তোকে ভালোবাসি নহর। সব খারাপের মাঝে একটা ভালো কি জিনিস জানিস? আমি তোকে ভালোবাসি। এটা তো তুচ্ছ। আমার অনুভূতিকে ছোট করে দেখিস না, দয়া করো। আমি তোরকে ছেড়ে দিব, কথা দিচ্ছি। তুই শুধু রাজি হয়ে যা, তোকে নিয়ে আমি দূরে, অনেক দূরে চলে যাব।